আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম স্কুল অফ এক্সিলেন্সের একাডেমিক ক্লাসে। আমাদের এফআরসি অর্থাৎ ফাইনাল রিভিশন কোর্স চালু হয়েছে এবং এই কোর্সের মাধ্যমে তোমাদের এইচএসসির যে প্রস্তুতি, আর কয়েক মাস পরে তোমরা যারা 2026 ব্যাচ আছো তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে। কয়েক মাস সময় আছে, এর মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা হবে। এই 26 এইচএসসি পরীক্ষার আগেই তোমাদের যে প্রিপারেশনটা, তোমাদের এইচএসসি পরীক্ষার যে প্রিপারেশনটা, সেটা যাতে সর্বোচ্চ হয় তার জন্যই আমাদের ফাইনাল রিভিশন কোর্স বা এফআরসি 2026 ব্যাচের স্টুডেন্টরা দ্রুত ভর্তি হয়ে যাবে। আশা করি অনেকেই ভর্তি হয়ে গেছে। আমাদের 1-1.5 সপ্তাহ মতো ক্লাস আমাদের ফেসবুক পেজে লাইভ চলবে, তারপর আমাদের প্রাইভেট গ্রুপের ক্লাসগুলো নিয়মিত চলতে থাকবে। তো আমরা অধ্যায় ধরে ধরে এমসিকিউ সলভ এবং সিকিউ সলভের মাধ্যমে পুরো অধ্যায়টা কি করতেছি, রিভিশন করতেছি, যেহেতু এটা রিভিশন কোর্স। আচ্ছা, আজকে আমাদের অর্থনীতি ক্লাস এবং অর্থনীতি ক্লাসের সেকেন্ড পেপার ক্লাস। আজকে অর্থনীতি প্রথম ও দ্বিতীয় পত্রের প্রথম ও দ্বিতীয় অধ্যায়, বাংলাদেশের অর্থনীতি পরিচয় এবং বাংলাদেশের কৃষি, এই দুইটা চ্যাপ্টারের উপর ক্লাস হবে আজকে। এর আগের ক্লাসটা ছিল প্রথম অধ্যায়ের। আমরা ক্লাস করব একদিন ফার্স্ট পেপার, একদিন সেকেন্ড পেপার। তোমরা যারা ক্লাসে যুক্ত আছো তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দিবে এবং নিজেদের ওয়ালে ক্লাসটা শেয়ার দিতে পারো, যাতে করে তোমাদের বন্ধুরাও ক্লাসটা দেখতে পারে। কম্পারেটিভলি ম্যাথমেটিক্স তেমন একটা নাই সেকেন্ড পেপারে, ফার্স্ট পেপারে ম্যাথমেটিক্সগুলো আছে। তো আমরা দেখার চেষ্টা করব সব কিছুই এই চ্যাপ্টারে যা কিছু আছে। আচ্ছা, আমরা একটু দেখার চেষ্টা করি এখানে কারা কারা যুক্ত হচ্ছে আমাদের সাথে। আচ্ছা, এক মিনিট জাস্ট ওয়েট করবে। আমরা দেখার চেষ্টা করি যে কারা কারা আমাদের সাথে যুক্ত হচ্ছে। ঠিক আছে, অনেকেই যুক্ত হয়েছে এর মধ্যেই। ওকে, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। যারা সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম। আইরিন ইসলাম, সামি, আসসালামু ওয়ালাইকুম আসসালাম তোমাদেরকে। তোমরা নিজেদের ওয়ালে ক্লাসটা শেয়ার দিতে পারো এবং বন্ধুদেরকে মেনশন দিতে পারো, তাহলে সবাই ক্লাসটা দেখতে পাবে। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি তাহলে। দুইটা চ্যাপ্টার যেহেতু, আমরা প্রথম অধ্যায় যেটা বাংলাদেশের অর্থনীতি পরিচয়, এই চ্যাপ্টারের এমসিকিউ সলভ করব। তারপর আমরা পরের চ্যাপ্টার বাংলাদেশের কৃষি এইখানে আসবো। এমসিকিউ সলভে প্রথম অধ্যায় বাংলাদেশের অর্থনীতি পরিচয়, বহু নির্বাচনী কোশ্চেন 25টা করে, যেহেতু 50টা এমসিকিউ সলভ করি আমরা পার ক্লাস। তো 25টা হচ্ছে প্রথম অধ্যায়ের, 25টা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের, এবং তারপর আমরা সিকিউ সলভ করব। তো প্রথম কোশ্চেন হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত। তো দেখো, প্রথম অধ্যায়ের নামটা একবার খেয়াল করো, যে বাংলাদেশের অর্থনীতি পরিচয়। তো বাংলাদেশের অর্থনীতি পরিচয় বলতে ঠিক এর ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে প্রথমে জানতে হবে এবং প্রেজেন্ট কন্ডিশনটা আমাদেরকে জানতে হবে। এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মূল কথা। ব্যাকগ্রাউন্ড বলতে কি বুঝি? ব্যাকগ্রাউন্ড বলতে দেখো, যে অর্থনীতি বিষয়টা এমন না যে এই যে আমরা 2025 সালে আছি, অর্থনীতি শুধুমাত্র এখনই আছে। এটা আজ থেকে 500 বছর আগে ছিল, 1000 বছর আগে ছিল, 2000 বছর আগেও ছিল। অর্থাৎ আমাদের যে অর্থনীতির ক্রমবিকাশ, এটাই হচ্ছে আমাদের অর্থনীতি পরিচয়। এবং আমাদের এই অর্থনীতির ক্রমবিকাশ কিভাবে হয়েছে, আমাদের জিওগ্রাফি যেমন, আমাদের ভৌগোলিক অবস্থা যেমন, তার উপর বেসিস করেই আমাদের অর্থনীতি ইভলভ করেছে। এখন দেখো যে বাংলাদেশের অর্থনীতি বা বাংলাদেশের অর্থনীতির ইতিহাস নিশ্চয়ই ইউরোপের অর্থনীতির ইতিহাসের মতো হবে না, বা আমেরিকার অর্থনীতির ইতিহাসের মতো হবে না, বা আফ্রিকার অর্থনীতির ইতিহাসের মতো হবে না। এর একমাত্র কারণ হচ্ছে ভৌগোলিক পার্থক্য। যেমন দেখো, বাংলাদেশের ভূমিরূপ যেমন, সেটা কৃষি জমির জন্য খুব বেশি ফ্রুটফুল, তাই না? কৃষি জমিতে প্রচুর পরিমাণে ফসল এখানে আসে, যে কারণে আমাদের অর্থনীতি ব্যবস্থাটা কৃষির উপর ভর করে দাঁড়িয়েছে। আবার ইউরোপে দেখো, সেখানে কৃষি জমি নাই, যে কারণে তারা কি করেছে, তারা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তাদের অর্থনীতি দাঁড় করিয়েছে। এবং ব্যবসা বাণিজ্য যেহেতু ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, সারা বিশ্বে গেছে, তারপর তারা কলোনি এস্টাবলিশ করেছে। আচ্ছা, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে কি হয়েছে? যুক্তরাষ্ট্র যখন সভ্যতার ছোঁয়া পেয়েছে, সেখানে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ ছিল, খনিজ সম্পদের উপর ডিপেন্ড করে যুক্তরাষ্ট্রের অর্থনীতি দাঁড় হয়েছে। আবার আফ্রিকার অর্থনীতি দেখো, সেখানে কৃষি জমি আছে, কৃষি চাষ হয়েছে, খনিজ সম্পদ আছে, তারা খনিজ সম্পদ খুব বেশি উত্তোলন করতে পারে নাই, যে কারণে শুধু কৃষির উপরেই দাঁড়িয়ে গিয়েছে। আবার তুমি মধ্যপ্রাচ্যের, এশিয়ারই মধ্যপ্রাচ্যের অংশটা দেখো, সেখানকার অর্থনীতি দাঁড়িয়ে আছে শুধুমাত্র তাদের খনিজ তেলের উপর ডিপেন্ড করে, কৃষি জমি খুব বেশি নাই। আচ্ছা, তোমাদের কোশ্চেনগুলো দেখার চেষ্টা করি। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। স্যার, অ্যাডমিশন প্রস্তুতির জন্য কি ক্লাসটা করব? অ্যাডমিশন প্রস্তুতির জন্য করতে পারো, কারণ এই 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 টপিকগুলো থেকে অ্যাডমিশনের কোশ্চেন আসতে পারে। যে ধরনের কোশ্চেন আমরা দেখবো এখানে, ক্লাসটা করতে পারো। বেশি সময়ের ক্লাস না, জাস্ট 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে আমরা ক্লাস শেষ করে ফেলবো, দেখতে পারো যদি তোমার হাতে সময় থাকে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে বুঝতে পারলাম যে বাংলাদেশের অর্থনীতির পরিচয় বলতে আমরা কি বুঝতেছি। আমাদের দেশের অর্থনীতির ইতিহাস, এবং আমাদের দেশের অর্থনীতির ইতিহাস এমন হলো কেন,
তার যে কারণগুলো সেগুলাই হচ্ছে আমাদের অর্থনীতির পরিচয়। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত মায়ানমার, ত্রিপুরা, মণিপুর নাকি আসাম? তাহলে অর্থনীতির ক্লাসে এমন কোশ্চেন কেন আসলো প্রথমেই? এর কারণ হচ্ছে ওই যে বললাম, একটা দেশের জিওগ্রাফি সেই দেশের অর্থনীতিকে নির্ধারণ করে। তাহলে আমাদের দেশের জিওগ্রাফিটা বুঝতে হবে। তো আমরা যদি আমাদের দেশের মানচিত্রটা বোঝার চেষ্টা করি যে আমাদের দেশের মানচিত্রটা ঠিক কেমন, বাংলাদেশের মানচিত্র হচ্ছে দেখতে ঠিক এমন, অনেকটা এমন। এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। হয় নাই বাংলাদেশের মানচিত্র, আমি মুছে দিই, এটা খুব বেশি সুন্দর হয়নি বা দেখতেও বাংলাদেশের মতো খুব বেশি লাগতেছে না। আমি এর থেকে একটু চেষ্টা করি ভালো করে আঁকার, যদিও ভালো হবে না, ওই এমনই হবে বা তার চেয়েও খারাপ হতে পারে। বাট ওইটা মনে হয় দেখতে আরো খারাপ হয়েছিল। ঠিক আছে, এটা মোটামুটি মনে হয় ওর থেকে একটু ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো এটা ধরলাম বাংলাদেশের জিওগ্রাফিটা তোমাদের আগে খুব বেশি ভালো করে বুঝতে হবে, তারপর আমাদের অন্য পড়ালেখা। তো একটা মানচিত্র যখন আমরা দেখি, মানচিত্রের কোন দিকে কি থাকে সেটা আমরা বোঝার চেষ্টা করি আগে। যে কোনো দেশের মানচিত্রে বা পৃথিবীর মানচিত্রে উপরের দিকটা হচ্ছে উত্তর দিক, মানচিত্রের উপরের দিকটা হচ্ছে উত্তর দিক, তাহলে নিচের দিকটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে কি দক্ষিণ দিক। আচ্ছা, বাঁ হাতে যে দিকটা থাকে সেটা হচ্ছে পশ্চিম দিক, বাঁ হাতের দিকটা হচ্ছে পশ্চিম দিক, তাহলে ডান হাতটা নিশ্চয়ই পূর্ব দিক। তাহলে বুঝতে পারলাম আমরা যে এইটা হচ্ছে আমাদের মোটামুটি একটা মানচিত্রের দিক। বলতেছে দক্ষিণ পূর্বাঞ্চল, তার মানে আগে দক্ষিণে যাবা, দক্ষিণ থেকে তারপর পূর্বে যাবা। তাহলে তুমি বাংলাদেশের যে কোনো একটা বিন্দু, মধ্যবিন্দু কল্পনা করো, এটা দক্ষিণ দিক মানে এটা, পূর্ব দিক মানে এটা। তাহলে বাংলাদেশের এই পার্টটাতে কোন দেশ অবস্থিত? অপশনে আছে মায়ানমার, ত্রিপুরা, মণিপুর নাকি আসাম। আসাম রাজ্যের অবস্থান হচ্ছে কোথায়? আসাম রাজ্যের অবস্থান হচ্ছে এইখানে। এইখানে হচ্ছে আসাম রাজ্য, এই যে এইভাবে চলে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পাশের দেশ ভারতের আসাম রাজ্য। এটা হচ্ছে আসাম রাজ্যের মানচিত্র। তাহলে এটা তো আমাদের এই জায়গাতে না, এটা বাদ যাচ্ছে। তাহলে এবার আসে কি ত্রিপুরা। ত্রিপুরার অবস্থান হচ্ছে কোন জায়গাটাতে? দেখো, ত্রিপুরা হচ্ছে এই যে আমাদের যে কুমিল্লা জেলাটা আছে, কুমিল্লা জেলার পাশ দিয়ে এই জায়গাটা হচ্ছে ত্রিপুরা, এটা হচ্ছে ত্রিপুরা। তাহলে আমাদের এটাও মিলতেছে না, তাহলে এটা আমরা বাদ দিচ্ছি। তারপর আসে মণিপুর। আচ্ছা, এই মণিপুর কোথায়? এই মণিপুর হচ্ছে এটাও এই সাইডে, এখানে হচ্ছে মণিপুর। তাহলে এটাও মিলতেছে না, মিলতেছে কোনটা? ও সরি, আমি এখানে মায়ানমার কেটেছি ভুল করে, এটা আসাম কাটতে হবে। আসাম মিলতেছে না, ত্রিপুরা মিলতেছে না, মণিপুর মিলতেছে না, থাকতেছে কি মায়ানমার। এই যে মায়ানমার দেশ একটা আলাদা স্বাধীন রাষ্ট্র, এই মায়ানমারের অবস্থান হচ্ছে ঠিক এই জায়গাটাতে। আমাদের দেশের রাঙামাটি জেলা থেকে শুরু হয়েছে, তার নিচে কক্সবাজার জেলা, এটা শহর আমাদের দক্ষিণ পূর্ব দিকে পুরাটাই হচ্ছে মায়ানমারের সীমান্ত। তাহলে সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত মায়ানমার। ঠিক আছে, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত হচ্ছে কোন দেশ? মায়ানমার অবস্থিত। তাহলে এটা আশা করি আমরা বুঝতে পেরেছি। সঠিক উত্তর হচ্ছে মায়ানমার। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে মায়ানমার, অপশন ক কারেক্ট আনসার। এটা যদি না বুঝতে পারো আমাকে একটু জানাও, না বুঝতে পারলে আমাকে একটু জানাও, আমি এটা আবারও বুঝিয়ে দিব। আচ্ছা, কতদিন পর ভাইয়াকে দেখলাম, তোমাদেরকে স্বাগতম, অনেকদিন পর যদি দেখা হয়ে থাকে। ওয়ালাইকুম আসসালাম সালিহা খাতুন। আচ্ছা, লিমা খন্দকার বলতেছে কতদিন পর দেখলাম। আচ্ছা, যেহেতু অনেকদিন পর দেখা হয়েছে তার মানে ক্লাসটা করবা। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারলাম তাহলে যে দিকগুলা, এটা বোঝা ইম্পর্টেন্ট ছিল। বাংলাদেশের অর্থনীতির স্বর্ণযুগ কোনটি? আদি ও হিন্দু যুগ, মুসলিম যুগ, ইংরেজ যুগ নাকি পাকিস্তানি যুগ? বাংলাদেশের অর্থনীতি যে যুগ বিভাগটা আছে তার প্রাচীনতম হচ্ছে হিন্দু যুগ, অর্থাৎ হিন্দু রাজাদের শাসন আমল। এটা হচ্ছে বাংলাদেশের প্রাচীনতম, বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে প্রাচীনতম হচ্ছে হিন্দু যুগ। সেটা কত সময় পর্যন্ত ছিল? সেটা হচ্ছে একদমই আদি পর্ব থেকে, মানে আদি পর্ব মানে তো বুঝতে পারতেছো যে পূর্বে যখন থেকে এই দেশের বা এই অঞ্চলের সভ্যতা শুরু হয়েছে, সেই জায়গাটা আমি ইনফিনিটিভ দিচ্ছি এখানে, ইনফিনিটিভ থেকে 1200 সাল পর্যন্ত এটা ছিল এই অঞ্চলে হিন্দু রাজাদের বা বৌদ্ধ রাজাদের শাসনামল, যে যুগটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে প্রাচীনতম সময়। আচ্ছা, অর্থাৎ 1200 সাল পর্যন্ত। তারপর 1200 সাল থেকে মোটামুটি মুসলিম শাসন শুরু হয়েছে এই অঞ্চলে, সেখান থেকে চলেছে হচ্ছে কত সাল পর্যন্ত? 1200 থেকে 1757 পর্যন্ত চলেছে। তারপর ব্রিটিশরা এসেছে, তারপর ব্রিটিশরা এই 1757 থেকে শুরু করেছে, শেষ করেছে কোন সময়ে? 1947-এ এসে। তারপর পাকিস্তান আমল শুরু হয়েছে 1947-এ, শেষ হয়েছে কখন? 1971-এ। এবং তারপর এসেছে হচ্ছে আমাদের স্বাধীনতা পরবর্তী যুগ। ঠিক আছে,
স্বাধীনতা পরবর্তী যুগ, এটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ইতিহাসের যুগ বিভাগ। তাহলে তোমাকে যদি কোশ্চেন করে যে বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসকে বা অর্থনৈতিক কালপর্বকে কয়টি ভাগে ভাগ করা যায়, ভাগগুলো দেখো, চারটা এখানে দেওয়া আছে আর অতিরিক্ত একটা হচ্ছে স্বাধীনতা পরবর্তী যুগ। তাহলে পাঁচটা আমাদের যুগ বিভাগ বা আমাদের কাল পর্ব হচ্ছে পাঁচটা অর্থনীতির ইতিহাসের। তো কোনটা স্বর্ণযুগ? দেখো, আদিও হিন্দু যুগ খুব বেশি অর্থনৈতিকভাবে শক্তিশালী ছিল না, যে কারণে তাদের সামরিক সক্ষমতাও খুব বেশি কম ছিল। এই কারণে এটাকে স্বর্ণযুগ বলা হয় না। ব্রিটিশ যুগ ছিল পুরাটাই শোষণের সময়, যেই সময়টাতে প্রচুর পরিমাণে ধন সম্পদ লুট করে ইংল্যান্ডে পাচার করা হয়েছে। তাহলে এটাও না। পাকিস্তানি যুগেও সেম কাজ হয়েছে, অর্থাৎ ধন সম্পদের যে লুণ্ঠন বা আমাদেরকে শোষণ, এটাই করা হয়েছে। তার মানে সঠিক উত্তর পাকিস্তানি যুগও না, সঠিক উত্তর হচ্ছে মুসলিম যুগ। মুসলিম শাসনামল ছিল এই অঞ্চলের বা পুরা ভারত উপমহাদেশের জন্য অর্থনৈতিকভাবে সবচেয়ে শক্তিশালী সময়। তখন জিডিপি সবচেয়ে বেশি ছিল এবং মানুষজনের অর্থনৈতিক যে স্বচ্ছতা বা অর্থনৈতিক সচ্ছলতা সেটা সবচেয়ে বেশি ছিল এই সময়। তাহলে মুসলিম যুগ হচ্ছে সঠিক উত্তর। কোনটি প্রাচীন বাংলার প্রধান অর্থনৈতিক খাত ছিল? প্রাচীন বাংলা বলতে আমরা কি বুঝছি? প্রাচীন বাংলা হচ্ছে আদি বা হিন্দু রাজাদের শাসনামল। তাহলে প্রাচীন বাংলা, এই যে বলতেছি না প্রাচীন বাংলা, এই প্রাচীন বাংলা হচ্ছে আদি যুগ। ঠিক আছে, আদি যুগ বা হিন্দু রাজাদের শাসনামলের যুগ। আচ্ছা, তখন আমাদের অর্থনীতির প্রধান খাত কি ছিল? পশুপালন, ব্যবসা বাণিজ্য, কৃষি নাকি শিল্প? দেখো, আদি যুগে পশুপালন ছিল না। পশুপালন হচ্ছে যখন সভ্যতার বিকাশ হয়নি বা আধা সভ্য জাতি বা ওই যে প্রাচীন সভ্যতাগুলো ছিল, ওই সময়ে পশুপালন ছিল একটা গুরুত্বপূর্ণ পেশা। কিন্তু যখন সভ্যতা চলে এসেছে তখন পশুপালনগুলো ধীরে ধীরে চলে গেছে, বা পশুপালন আছে এখনো, চলে গেছে তা না, বাট এইগুলো অর্থনীতিতে কখনো প্রধান খাত আর কোনো দেশেই বা কোনো সভ্যতাতেই থাকেনি। এটা আমরা বাদ দিচ্ছি। ব্যবসা বাণিজ্য যে কোনো দেশের অর্থনীতিতে পরে এসেছে, যখন শিল্পের বিকাশ ঘটেছে তখন এসেছে। তাহলে শিল্পের বিকাশ তো এই সময় হয়নি, এটা বাদ দিচ্ছি। আর শিল্পের বিকাশ হয়নি বললাম, তার মানে শিল্প তো আসবেই না। সঠিক উত্তর হচ্ছে কৃষি। প্রাচীনকালে বা আদি যুগে কৃষি ছিল আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। তাছাড়া আর কি কি বিষয় ছিল সেখানে ওই সময়গুলোতে? দেখো, এই প্রাচীন যুগে কৃষির সাথে তাঁত শিল্প, তাঁত শিল্পের গুরুত্বপূর্ণ অবদান ছিল। তারপর হাতির দাঁতের শিল্প, তারপর মৃৎশিল্প, এইগুলা বা হচ্ছে এই যে আরো পরে গিয়ে যদি মুসলিম যুগে আসি, মসলিন শাড়ি বা মসলিন কাপড়, যেটা মসলিন, হ্যাঁ মসলিন, যে ঢাকায়া মসলিনের নাম তোমরা শুনেছ, এইগুলা ছিল ওই সময়কার এই জনপদের, বর্তমান বাংলাদেশ বা ওই সময়কার বাংলা যে প্রদেশ, বাংলা অঞ্চল, তার অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু। বাংলায় কোন আমলে দ্বৈত শাসন প্রচলিত হয়? দ্বৈত শাসন, দ্বৈত বলতে আমরা কি বুঝি? দ্বৈত মানে হচ্ছে কি দুই, অর্থাৎ দুইজন শাসন করেন। তো দুইজন কিভাবে একই জায়গা শাসন করেন? মূলত একটা সময় এদেশে ছিল, একটা রাষ্ট্রের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে দেওয়ানি বা অর্থ সংক্রান্ত, আর একটা হচ্ছে প্রশাসনিক। আমি লিখে দিই, তোমরা মনে রাখো, একটা পার্ট থাকে হচ্ছে দেওয়ানি। দেওয়ানি শব্দের অর্থ অর্থ সম্পর্কিত, টাকা পয়সা সম্পর্কিত। আরেকটা পার্ট থাকে প্রশাসনিক। প্রশাসনিক, হ্যাঁ প্রশাসনিক। আচ্ছা, তো ব্রিটিশ শাসনামলে এই দুইটা পার্ট নিয়ন্ত্রণ করতেন কোম্পানি শাসনামলে, বিশেষত মানে 1757 থেকে 1857 পর্যন্ত এই পার্টটাতে দেওয়ানির নিয়ন্ত্রণ ছিল ব্রিটিশদের হাতে, অর্থাৎ ট্যাক্স কালেক্ট করতেন ব্রিটিশরা, কিন্তু প্রশাসন সামলাতেন এই দেশের মানুষজন। ঠিক আছে, মানে ব্রিটিশরা কিন্তু এমন না স্থানীয় জমিদারদেরকে বাদ দিয়ে দিছিলেন, বিষয়টা কিন্তু এমন না। তারা জমিদারিকে প্রতিষ্ঠা করছেন। কি কারণে? কারণ ওই জমিদারদের মাধ্যমেই এলাকাগুলো নিয়ন্ত্রণ করা হতো, কিন্তু ট্যাক্স আলটিমেটলি কাদের কাছে যেত? ব্রিটিশদের কাছে। অর্থাৎ মানুষজনের মধ্যে শৃঙ্খলা রক্ষা করবে এই দেশেরই মানুষজন, বা টাকা পয়সা নিয়ে যাবে ব্রিটিশরা। তারপর 1857-তে যখন ব্রিটিশ রানী ভিক্টোরিয়া কি করলেন, এই পুরা ভারত উপমহাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নিলেন, ব্রিটিশ রানীর অধীনে চলে গেল, তখন থেকে দেওয়ানি প্রশাসনিক দুইটাই ব্রিটিশরা তখন সামলাইতেন। ঠিক আছে, তখন ব্রিটিশ রানী নিজে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন, তখন সবকিছুই ব্রিটিশ রানীর নিয়ন্ত্রণে, প্রশাসনও তাদের ব্রিটিশদের এবং দেওয়ানিও ব্রিটিশদের। বাট এর আগের যে 100 বছর, 1757 থেকে 1857, এই সময়টুকুতে নিয়ন্ত্রণ ছিল দুই জনের, এই দেশের মানুষের প্রশাসন আর ব্রিটিশদের হচ্ছে দেওয়ানি। তাহলে দ্বৈত শাসন হচ্ছে ব্রিটিশ আমলের একটা কনসেপ্ট।
দ্বৈত শাসন ব্রিটিশ আমলের একটা কনসেপ্ট। কি বুঝতে পারছো আশা করি। এবং এই জাতীয় ছোট ছোট কনসেপ্ট থেকে তোমাদেরকে কোশ্চেন আসতে পারে, এটা অর্থনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ একটা পার্ট। কারণ দেওয়ানি সংক্রান্ত বা ট্যাক্স সম্পর্কিত বা খাজনা সম্পর্কিত এইসব বিষয়গুলো আমাদের অর্থনীতির ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা দিক। বাংলাদেশের অর্থনীতিকে কয়টি যুগ পর্বে ভাগ করা যায় কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি। তাহলে এই যুগ পর্ব কোনগুলো কোনগুলো ছিল আমরা যারা কিছুক্ষণ আগেই মনোযোগ দিয়ে দেখেছি তারা সবাই জানি। একটা হচ্ছে প্রাচীন যুগ বা আদি যুগ বা হিন্দু যুগ, আদি যুগ বা হিন্দু যুগ। তারপর আসে হচ্ছে কি মুসলিম যুগ, হিন্দু যুগের শেষে আসে মুসলিম শাসকরা, মুসলিম যুগ। মুসলিমদের কাছ থেকে ক্ষমতা নেয় ব্রিটিশরা, ব্রিটিশ যুগ আসে। তারপর ব্রিটিশদের কাছ থেকে ক্ষমতা চলে যায় এই অঞ্চলের পাকিস্তানিদের হাতে, অর্থাৎ পাকিস্তানি যুগ। এবং তারপরে আসে কি সর্বশেষ হচ্ছে স্বাধীনতা পরবর্তী যুগ, স্বাধীনতা পরবর্তী যুগ, স্বাধীনতা পরবর্তী যুগ। তাহলে কয়টা যুগ হচ্ছে আমাদের? যুগ হচ্ছে টোটাল 5টা, যুগ হচ্ছে 5টা। এখন এই 5টা যুগের কিছু বেসিক কনসেপ্ট তোমাদেরকে জানতে হবে, যেগুলো তোমাদের সিকিউতে আনসার করতে প্রয়োজন হবে, যে কোন সময়কার অর্থনীতির বৈশিষ্ট্য কেমন ছিল বা কোন সময়ে অর্থনীতি কিভাবে নিয়ন্ত্রিত হতো। তো এই যে আদি যুগ বা হিন্দু যুগ যে সময়টা আছে, এই সময়টাতে মূলত অর্থনীতি ছিল কৃষি নির্ভর, শুধুমাত্র কৃষির উপরে ডিপেন্ডেন্ট ছিল, আর কিছুই ছিল না। আধুনিক কৃষি প্রযুক্তিও সেই সময় ছিল না। মুসলিম যুগে কি হয়েছে, কৃষির সাথে শিল্পের বিকাশ ঘটেছে। মুসলিম যুগে কৃষির সাথে ছোট ছোট শিল্পের বিকাশ ঘটেছে, যেমন এই যে বললাম মসলিন শাড়ি বা অন্যান্য ছোট ছোট ক্ষুদ্র কুটির শিল্প, এগুলা মুসলিম যুগে প্রসার ঘটেছে। তাহলে এই সময়কার অর্থনীতির বৈশিষ্ট্যগুলো কি কি ছিল তোমাদেরকে একটু জানতে হবে। তারপর ব্রিটিশ আমল যখন আসলো, ব্রিটিশ আমলে এই দেশের অর্থনীতিতে কি হলো, ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব হলো তার প্রভাব আমাদের দেশেও পড়েছিল। এর ফলে ব্রিটিশ আমলে অনেক শিল্প কারখানা এই দেশে গড়ে উঠেছে। তুমি যদি দেখো যে আমাদের দেশে পাট শিল্প বিকাশ লাভ করেছিল কোন সময়ে, ব্রিটিশ আমলে। আমাদের দেশে যে হচ্ছে পোশাক শিল্প মানে তাঁতি শিল্প ওই সময়কার, তো এই তাঁতি শিল্প বিকাশ লাভ করেছে কোন সময়, সবচেয়ে বেশি করেছে ব্রিটিশ আমলে, এর আগেও ছিল বাট ব্রিটিশ আমলে সবচেয়ে বেশি করেছে। তো শিল্প বিপ্লবের প্রভাব হিসেবে ব্রিটিশ আমলে কি হয়েছে, আমাদের শিল্পের প্রসার ঘটেছে। তাহলে কৃষি, অন্যান্য বিভিন্ন শিল্প যেমন চিনি শিল্প প্রসার লাভ ঘটেছে ব্রিটিশ আমলে এই অঞ্চলে। তারপর পাট শিল্প সহ এই প্রত্যেকটা সেক্টরগুলো আমাদেরকে একটু দেখতে হবে সিকিউ আনসার করার জন্য। তারপর পাকিস্তানি আমল যখন আসলো, পাকিস্তানি আমলে এই অঞ্চলে তেমন উল্লেখযোগ্য কোনো শিল্পের বিকাশ ঘটেনি, কোনো উল্লেখযোগ্য শিল্পের বিকাশ ঘটেনি, কারণ পাকিস্তান আমলটা ছিল এই অঞ্চলের সবচেয়ে বেশি দুর্দশার সময়, সবচেয়ে বেশি। তুমি যদি দেখো যে পাকিস্তান আমলে 3টা পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। কয়টা? 3টা, মনে রাখো তথ্যগুলা। পাকিস্তান শাসনামলে 3টা পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। পঞ্চবার্ষিক পরিকল্পনা বলতে বোঝায় 5 বছর ব্যাপী একটা অর্থনৈতিক পরিকল্পনা কোনো দেশের উন্নয়নের জন্য। এই যে 3টা পঞ্চবার্ষিক অর্থনৈতিক পরিকল্পনা, সেখানে দেখা গেছে যে পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশের জন্য বরাদ্দ থাকতো মাত্র 30%, 32%, 35%, ম্যাক্স 39% ছিল একবার। এর মধ্যে থাকতো প্রত্যেক বছর, মানে খুব বেশি বরাদ্দ এই অঞ্চলে মানুষ পেত না, যদিও জনসংখ্যা ছিল এইদিকে বেশি, পশ্চিম পাকিস্তানে কম। এই কারণে যেহেতু বরাদ্দ কম, তার মানে শিল্পের বিকাশ ঘটেনি ঠিকঠাক, বা হচ্ছে কৃষিতে খুব বেশি রেভলিউশন হয়নি। কিন্তু একই সময়ে পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে সবুজ বিপ্লব ঘটেছে। পশ্চিম পাকিস্তানে কি হয়েছিল ওই সময়ে? সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব বলতে আমরা কি বুঝি? সবুজ বলতে আমরা গাছপালা সম্পর্কিত বিষয়গুলো বুঝি, মানে কৃষিতে বিপ্লব হয়েছিল, যে বিপ্লবের নাম হচ্ছে কি সবুজ বিপ্লব, লিখে রাখো। তাহলে তোমরা একটু ছোট ছোট খাতা কলম সাথে রাখো, বুঝছো? মানে একদমই যে শুনতেছি সবকিছু মনে থাকবে এটা কিন্তু হবে না। তুমি জাস্ট নিজের মতো করে ছোট ছোট তথ্যগুলো একটু লিখে রাখো, দেখবা যে পড়ালেখা খুব বেশি গোছানো মনে হবে। আচ্ছা, তার মানে তোমরা যারা ক্লাসে যুক্ত আছো, তোমরা যারা যুক্ত আছো, স্যার পাকিস্তান আমল কি 47 থেকে 71? হ্যাঁ, এই সময়টা তোমরা তোমাদের তোমাদের হচ্ছে নিজেদের ওয়ালে ক্লাসটা শেয়ার দিতে পারো, এতে করে তোমাদের ফ্রেন্ডরা ক্লাসটা দেখতে পাবে, অনেকে ক্লাসটা দেখতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার তাহলে আমরা বুঝতে পারলাম পাকিস্তানি আমলটা কেমন ছিল। তারপর স্বাধীনতা পরবর্তী যুগে কি হচ্ছে বা কি হয়েছে আমরা তো সবকিছু দেখেছি, যে আমাদের দেশে শিল্পের বিকাশ ঘটেছে। কৃষির যে একচেটিয়া প্রভাব ছিল আমাদের দেশের অর্থনীতিতে, সেটা কমে গিয়ে এখন শিল্পের প্রভাব বা সেবা খাতের প্রভাব সবচেয়ে বেশি বেড়ে গেছে। এখন বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখে সেবা খাত,
তারপর শিল্প খাত, তারপর কৃষি খাত। তো এই যে ব্যাপক একটা পরিবর্তন এসেছে, তার যে পরিবর্তনের ধারা, আবার কৃষির যে কনসেপ্ট এটা চেঞ্জ হয়েছে। যেমন দেখো, ট্র্যাডিশনাল কৃষির পাশাপাশি আমরা এখন বাগান বা নার্সারি, মাশরুম চাষ, তারপর মৎস্য চাষ, চিংড়ি চাষ, হ্যাঁ, মানে প্রযুক্তিগত বিকাশের মাধ্যমে আরো উন্নত চাষাবাদ পদ্ধতি, এগুলোর মাধ্যমে আমরা কি করেছি, মানে পুরা আমাদের দেশের অর্থনীতির কাঠামোটা চেঞ্জ করেছি। তো এইসব ইতিহাসগুলো আমরা ছোট ছোট করে দেখব টেক্সট বইতে, তাহলে দেখবো যে আমাদের কাছে সহজ হয়ে গেছে বিষয়গুলো। তো এই যে 5টা যুগ পর্ব, 5টা যুগ পর্বের ছোট ছোট ইতিহাস তোমরা অবশ্যই অবশ্যই একটু দেখবে, যেভাবে বললাম জাস্ট সেভাবেই, তাহলে দেখবা এখান থেকে সিকিউ আসলে আনসার করতে পারবা। 6 নম্বর কোশ্চেন, ডাকের বচন প্রচলন করেন কে? দেখো দেখো হচ্ছে প্রাচীনকালে বা হিন্দু শাসনামলে যেহেতু শুধুমাত্র কৃষি ছিল অর্থনীতির একমাত্র ভিত্তি, সে কারণে কৃষির বিভিন্ন যে সমস্যাগুলো হয়, যেমন কৃষি তো প্রকৃতির উপর নিয়ন্ত্রণ, এককভাবে কৃষি নিয়ন্ত্রণটা, তো দেখা যাচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ বা কৃষির মৌসুম কোনটা, কোন ফসল চাষ করার জন্য, বা চাষ পদ্ধতি কোনটা, এই সবগুলো সাধারণত সিনিয়র সিটিজেন যারা বা যারা অভিজ্ঞ মানুষ তাদের কাছ থেকে নেওয়া হতো। তো এমনই একজন ব্যক্তি ছিলেন, এখানে 4টা অপশন দেওয়া আছে, তার মধ্যে খনা এবং ডাক এই দুইজন। হিউয়েন সাং বা শেরশাহ তারা না, শেরশাহ তো ব্রিটিশ আমল, সরি, মুঘল আমলের একজন শাসক, মুঘল আমলের একজন শাসক, তিনি মুঘল সম্রাট না, মুঘল সম্রাটের বাইরের একজন শাসক। আর হিউয়েন সাং হচ্ছেন একজন চীনা পরিব্রাজক। তিনি কি ছিলেন? তিনি ছিলেন চীনা পরিব্রাজক, চীনা পরিব্রাজক, তিনি চীন থেকে এসেছিলেন। তো তাদের কাছ থেকে এই ধরনের কোনো কিছু আসে নাই, ইনি জাস্ট পরিব্রাজক, ইনি একজন শাসক। কিন্তু এই যে খনা এবং ডাক, খনা ছিলেন একজন নারী, ঠিক আছে, খনা ছিলেন একজন নারী। এই নারী অর্থাৎ ফিমেল পার্সন একজন, তিনি কৃষি সম্পর্কিত অনেক প্রবাদ বাক্য দিয়েছেন। তিনি কবিতার মতো করে ছোট ছোট লাইন করে বিভিন্ন প্রবাদ বাক্য বলতেন, যেগুলা কৃষি যারা কাজ করতো, কৃষিকাজ যারা করতো, তারা একদমই প্রবাদ বাক্যের মতোই মুখস্থ রাখতো। যেমন দেখো যে খনার বচনের মধ্যে আছে, কলা রুও না কেটে পাট, তাতেই কাপড় তাতেই ভাত। অর্থাৎ তোমরা হচ্ছে পাট কেটে কলা চাষ করো না, কারণ এই পাট থেকে আমাদের এই যে পোশাক আশাক বা অন্যান্য যা কিছু আসে, পাট থেকে আসে। পাট অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, কিন্তু কলা একটা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত না, এইগুলা বলতো। তারপর হচ্ছে এই যে 16 চাষে তুলো, তার অর্ধেক মূলো, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। এই যে প্রবাদগুলো, মানে কোন ফসল চাষ করার জন্য কতটুকু চাষ দরকার, এগুলো কে দিয়েছেন? এগুলো দিয়েছেন হচ্ছেন খনা। এগুলোকে বলা হয় খনার বচন, এগুলোকে বলা হয় কি? খনার বচন, ঠিক আছে। আচ্ছা, এবং ধারণা করা হয় এই খনা ছিলেন অন্ধ, মানে তিনি অন্ধ ছিলেন। আচ্ছা, আর ডাক আরেকজন ব্যক্তির নাম, তিনি পুরুষ। এই ডাকও এমন বিভিন্ন বচন বা উক্তি দিতেন কৃষি সম্পর্কিত, সেগুলোকে বলা হয় ডাকের বচন। তাহলে এই যে ডাকের বচন যেগুলো আছে, এটার প্রচলক হচ্ছেন ডাক, তার নামই ছিল ডাক, ঠিক আছে। আর খনা আরেকজন ব্যক্তির নাম। তাহলে হিউয়েন সাং একজন চীনা পরিব্রাজক, যিনি এই দেশে ভ্রমণ করে এই দেশের অর্থনৈতিক অবস্থা তিনি ব্যাখ্যা করেছেন অনেক পূর্বে সেটা। শেরশাহ একজন মুঘল সম্রাট, তিনি আমি মুঘল সম্রাট ভুল বলেছি, মুঘল সম্রাট না, তিনি মুঘল আমলের একজন সম্রাট। সম্রাট হুমায়ুনকে তিনি তার সিংহাসন থেকে বিতাড়িত করে ক্ষমতাতে এসেছিলেন 15 বছরের জন্য। তিনি কত সালে, 1540 থেকে 1555, এই 15 বছর তিনি ক্ষমতাতে ছিলেন। তারপর শেরশাহ মারা যান, আবার হুমায়ুন ব্যাক করে ক্ষমতা আহরণ করেন। 7 নম্বর কোশ্চেন, প্রাচীন বাংলার কোন শিল্পের সুনাম সারা বিশ্বে ছিল? চিনি শিল্প, মৃৎশিল্প, কারুশিল্প নাকি বস্ত্র শিল্প? কোন শিল্পের সুনাম সারা বিশ্বে ছিল? আচ্ছা, চিনি শিল্প তখন সেভাবে ফ্লারিশ করেনি, মূলত ব্রিটিশ শাসনামলে চিনি শিল্প সবচেয়ে সামনে এসেছে, আগে যা ছিল সেগুলো ট্র্যাডিশনাল। মৃৎশিল্প ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র কুটির শিল্প, এটা সারা ভারতবর্ষের মধ্যেই প্রচলিত, বাট দেশের বাইরে কোনো সুনাম ছিল না। কারুশিল্প সেম, কিন্তু বস্ত্র শিল্পের প্রশংসা সারা বিশ্বে ছিল। ভারত উপমহাদেশে যে ধরনের ট্র্যাডিশনাল বস্ত্রগুলো তৈরি হতো, এগুলার সুনাম সারা বিশ্বে ছিল। যেমন ধরো যে ঢাকাতে যে ঢাকায়া মসলিন তৈরি হতো সে কত বছর আগে, বা আরও ট্র্যাডিশনাল অনেক পোশাক তৈরি হতো এই ভারতীয় উপমহাদেশে, যেগুলার সুনাম সারা বিশ্বে ওই সময় ছিল। আইনি আকবরী গ্রন্থের লেখকের নাম কি? কৌটিল্য, সম্রাট আকবর, আবুল ফজল নাকি টোডরমল? দেখো, এই টোডরমল যিনি, ইনি হচ্ছেন সম্রাট আকবরের তিনি ছিলেন মন্ত্রী, ঠিক আছে। সম্রাট আকবরের মন্ত্রী ছিলেন, সম্রাট আকবরের মন্ত্রী, মানে ঠিক আছে, আকবরের, হ্যাঁ, সম্রাট আকবরের মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন হচ্ছেন টোডরমল।
আবুল ফজল তিনি ছিলেন সম্রাট আকবরের সভাকবি। তিনি ছিলেন কি? সম্রাট আকবরের সভাকবি। আচ্ছা, আর সম্রাট আকবর কে তাকে আলাদাভাবে চেনার কিছু নাই, সবাই চিনো তাকে। আর কৌটিল্য, ইনি একজন খুবই ফেমাস পার্সন, বা ভারতীয় উপমহাদেশের ইতিহাসে যাদের নাম সবচেয়ে বেশি স্মরণ করা হয় তার মধ্যে একজন হচ্ছেন এই কৌটিল্য। তার আরেক নাম হচ্ছে চন্দ্রগুপ্ত। আরেক নাম হচ্ছে কি? চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত, আরও নাম তার আছে, এটা বানানটা শুদ্ধ করে লিখে দিই। একটা হচ্ছে কৌটিল্য, একটা হচ্ছে চন্দ্রগুপ্ত, আর একটা হচ্ছে চাণক্য। আচ্ছা, তিনটা নাম তার, বা ইতিহাস ঘাটলে আরও তার নাম পাওয়া যায়। তো এতগুলো নাম কি কারণে? এই কৌটিল্যের অর্থশাস্ত্র নামে একটা বই আছে তার। বইয়ের নাম কি? বইয়ের নাম হচ্ছে কৌটিল্যের কৌটিল্যের অর্থশাস্ত্র। অর্থ অর্থশাস্ত্র। আচ্ছা, তো মূলত তিনি একাধারে ছিলেন অর্থনীতিবিদ, তিনি একাধারে ছিলেন কূটনীতিক, একাধারে রাজনীতিবিদ, আবার একাধারে ধর্ম সংস্কারক। তো তিনি যখন অর্থনীতির কোনো থিওরি দিতেন, তিনি এই কৌটিল্য নাম করতেন, মানে নিজেকে এই নামে পরিচিত করতেন। আবার তিনি যখন কূটনীতি বা রাজনীতি সম্পর্কিত কোনো তথ্য দিতেন বা কোনো আলোচনা করতেন, তখন তার নাম হতো চাণক্য। আবার তিনি যখন ধর্ম সংস্কারে মনোযোগ দিতেন, তখন নাম হতো চন্দ্রগুপ্ত। তাহলে এই তিনজনের নাম একটাই, সেটা হচ্ছে এই কৌটিল্য। তিনি হচ্ছেন অনেক আগে গুপ্ত বংশে, চন্দ্রগুপ্ত তার নাম দেখে বুঝতে পারছি তিনি গুপ্ত বংশের একজন ব্যক্তি। কিন্তু আইনি আকবরী তিনি লেখেন নাই, কারণ আইনি আকবরী হচ্ছে লেখা সম্রাট আকবরের তার শাসনামলের উপর, এটা তো অনেক পরে আসছে। এবং এটা লেখেন তার সভাকবি আবুল ফজল। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে আবুল ফজল, অপশন সি কারেক্ট আনসার। তাহলে এই তথ্যগুলো আমরা কেন মনে রাখবো? এমসিকিউর জন্য অবশ্যই। এবং তোমরা যখন ইতিহাসগুলো পড়বে, মানে অর্থনীতির ইতিহাসগুলো পড়বে, তখন এই মুঘল আমলের অর্থনীতি কেমন ছিল এইগুলো জাস্ট একটু রিভিশন করবে, দেখবা যে মনে থাকতেছে কেমন গল্পের মতো, খুবই সহজ, বিষয়গুলো কঠিন না। কোন যুগে স্বর্ণ ও রৌপ্য মুদ্রার প্রচলন ছিল? পাল শাসন যুগে, সেন শাসন যুগে, গৌড় শাসন যুগে, নাকি মুসলিম শাসন যুগে? মুসলিম শাসন তো খুবই রিসেন্ট, এই সময় স্বর্ণ মুদ্রা কোনো অবস্থাতে ছিল না। দেখো, স্বর্ণ মুদ্রা মূলত ছিল হচ্ছে গুপ্ত যুগে। গুপ্ত যুগে, এখন এখানে দেখো তো গুপ্ত অপশনে আছে কিনা? গুপ্ত অপশনেই নাই। এই গুপ্ত যুগ ছিল কোন সময়ে? এই গুপ্ত যুগ ছিল খ্রিস্টাব্দ চতুর্থ থেকে ষষ্ঠ, এই সময়টাতে, চতুর্থ থেকে ষষ্ঠ শতাব্দীতে, এই সময়টাতে ছিল হচ্ছে গুপ্ত যুগ। এই যুগে মূলত স্বর্ণমুদ্রা প্রচলিত ছিল, তারপরে স্বর্ণমুদ্রা উধাও হয়ে যায়। কিন্তু দেখো গুপ্ত তো অপশনে নাই, পাল, সেন, গৌড় নাকি মুসলিম শাসন যুগ। আচ্ছা, এই গুপ্ত যুগের পরেই ছিল গৌড় যুগ। গৌড় যুগ, এবং ধারণা করা হয় যে গুপ্ত যুগ শেষ হয়ে যাওয়ার পরেও গৌড় যুগের একমাত্র শাসক রাজা শশাঙ্ক স্বর্ণমুদ্রা ব্যবহার করতেন, বা তার সময় স্বর্ণমুদ্রা ব্যবহৃত হতো। যে কারণে এখানে চারটা অপশন আছে, এই চারটা অপশনের মধ্যে কারেক্ট আনসার হবে গৌড় শাসন যুগে। অর্থাৎ এই সময়ে ছিল কিছুটা হলেও স্বর্ণমুদ্রার প্রচলন ছিল, বাট সবচেয়ে বেশি ছিল গুপ্ত যুগে, যে কারণে গুপ্ত যুগটা আমাদেরকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। মুসলিম শাসন যুগে মূলত রৌপ্য মুদ্রার প্রচলন ছিল। রৌপ্য মুদ্রা, হ্যাঁ। তোমরা দেখবা যে ভারতের, আমাদের পাশের দেশ ভারত, ভারতের কারেন্সির নাম কি? ভারতের কারেন্সির নাম হচ্ছে রুপি, তাই না? রুপি, RUPE, রুপি। আচ্ছা, এই যে রুপি, এই রুপি নামটা এসেছে রুপিয়া থেকে। রুপিয়া, এখনো অনেক দেশে রুপিয়া বলা হয়। দেখবা হচ্ছে যে শ্রীলঙ্কাতে বলে রুপিয়া, বা ভারতেও একসময় রুপিয়া বলতো, বাট রুপিয়াকে কনভার্ট করে ওরা রুপি করছে শর্ট করে। আচ্ছা, এই নামটা এসেছে মূলত রৌপ্য থেকে। রৌপ্য মানে রোপা, ঠিক আছে, মানে রোপার মুদ্রা, এই যে এখান থেকে এসেছে। এবং এই রুপিয়া নাম দেন কে? মূলত শেরশাহ। যে কিছুক্ষণ আগে দেখলাম না, শেরশাহ। এই শেরশাহ মূলত এই রৌপ্য মুদ্রা ভারতে চালু করেন। শেরশাহ রৌপ্য মুদ্রা যখন চালু করেন, তখন এই রৌপ্য মুদ্রার নাম তিনি দেন রুপিয়া, যেহেতু এটা রূপার। হিন্দি অ্যাকসেন্টে তিনি তার নাম দেন হচ্ছেন রুপিয়া, এবং তারপর থেকে এই রুপিয়াই হচ্ছে ভারতের মুদ্রা, এখনো পর্যন্ত সেটাই চলতেছে। তো শেরশাহ ছিলেন সেই 1540 থেকে 55, তার মানে আজ থেকে 500 বছর আগে। এই 500 বছর ধরেই ভারতের এই মুদ্রার নাম হচ্ছে রুপিয়া বা রুপি। তাহলে এটা বুঝতে পারলাম গৌড় শাসন যুগে মূলত স্বর্ণ ও রৌপ্য মুদ্রার প্রচলন ছিল। এবং এই গৌড় যুগে যেটা হয়েছে যে এই স্বর্ণ মুদ্রা তো হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, তারপর রৌপ্য মুদ্রা চালু হয়েছে। তারপর রৌপ্য মুদ্রা চলে গেছিল, শেরশাহ সেটা চালু করেন, তারপরে সেটা নাম হয়ে যায় কি রুপিয়া। আচ্ছা, তোমাদের আইনি আকবরী লেখক সম্রাট আকবর? না না, সম্রাট আকবর না, সম্রাট আকবর লেখেন নাই।
আচ্ছা, তোমরা অনেকে কমেন্ট করতেছো, ঠিক আছে। ওকে, এবার আমরা আসি হচ্ছে কোন বিদেশি বণিক গোষ্ঠী বাংলায় প্রথম আসেন। তো এই অঞ্চলে বা বাংলা প্রদেশে তোমরা দেখেছো যে যুগে যুগে অনেক বিদেশি বণিক গোষ্ঠী এসেছেন এবং তারা শাসনও করেছেন। যেমন মুঘল আমলেও কিন্তু এই যে হুগলি এই অঞ্চলে পর্তুগিজদের শাসন ছিল। বিভিন্ন অঞ্চল বিভিন্ন গোষ্ঠী শাসন করতো, বাট ব্রিটিশরা একচ্ছত্র নিয়ন্ত্রণ নিয়ে নেয় পরবর্তীতে। আমরা দেখবো যে কারা কারা এসেছে। আমরা একটা ছন্দ জাস্ট মনে রাখবো, ছন্দটা হচ্ছে PODEF, পোডেফ। হ্যাঁ, এই পোডেফ মনে রাখলে আমরা সিরিয়ালটা মনে রাখতে পারবো যে 5টা বণিক গোষ্ঠী এসেছেন এই অঞ্চলে। তার মধ্যে পিতে হচ্ছে পর্তুগিজ, সহজে আমরা বুঝতে পারতেছি পিতে হচ্ছে কি পর্তুগিজ। তাহলে প্রথম প্রথম কোন বণিক গোষ্ঠী এই অঞ্চলে এসেছেন, বাংলাদেশ এসেছেন, তারা হচ্ছে পর্তুগিজ। তারপর ওতে হচ্ছে ওলন্দাজ, ওতে হচ্ছে কি ওলন্দাজ। তাহলে দ্বিতীয় কোন গোষ্ঠী আসলো, ওলন্দাজ আসলো। আচ্ছা, ডিতে হচ্ছে দিনেমার, ডিতে হচ্ছে দিনেমার, তাহলে দিনেমাররা আসলো। তারপর ইতে হচ্ছে ইংরেজ বা ব্রিটিশরা আসলো, ঠিক আছে, ইংরেজ বা ব্রিটিশরা আসছে। আর এফতে হচ্ছে ফরাসি বা ফ্রেঞ্চ, ঠিক আছে, তারপরে আসছে হচ্ছে ফরাসিরা। তাহলে প্রথম আসছে পর্তুগিজ, তারপর ওলন্দাজ, তারপর দিনেমার, তারপর ইংরেজ, তারপর ফরাসি। এটা হচ্ছে আমাদের জাস্ট ক্রোনোলজি, এটা মনে রাখো। অনেক ক্ষেত্রে এই কোশ্চেনগুলো আসে তোমার হচ্ছে এইচএসসিতে। প্রথম আসে পর্তুগিজ, সর্বশেষ আসে হচ্ছে ফরাসিরা। আর ফরাসিরা যেহেতু হচ্ছে ইংরেজদের ঠিক পরপর আসে, যে কারণে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে কি ছিল, একটা কম্পিটিশন ছিল। আর জাতিগতভাবেই ফ্রান্স এবং ইংল্যান্ড এই দুইটা দেশ হচ্ছে শত্রু দেশ। তো ওইখানেও তারা শত্রু ছিল, এইখানেও শত্রু ছিল। এবং তোমরা দেখবে যে পলাশির যুদ্ধে ফরাসি সৈন্যরা নবাবের পক্ষে, ব্রিটিশদের বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তার কারণ ঐতিহাসিকভাবেই ফ্রান্স এবং ইংল্যান্ড শত্রু দেশ, ঠিক আছে। এবং তুমি ইতিহাস পড়ে দেখলে এদের মধ্যে শতবর্ষের যুদ্ধ হয়েছে, মানে 100 বছর যুদ্ধ চলেছে, শতবর্ষের যুদ্ধ চলেছে, মানে 17 বছর ব্যাপী যুদ্ধ চলেছে। আবার ইউরোপে যখন মুসলিম শাসকরা বিস্তার ঘটিয়েছে, যেমন স্পেনে তো মুসলিম শাসন ছিল দীর্ঘদিন ধরে, স্পেনের রাজধানী তখন ছিল কর্ডোভা। আচ্ছা, তারপর যখন স্পেন থেকে মুসলিম শাসকরা তোমার হচ্ছে ফ্রান্সের দিকে অগ্রসর হয়, তখন ফ্রান্সে গিয়ে পরাজিত হয় মুসলিম সেনাদল। এবং তারপরে গিয়ে ইউরোপে আর খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি, ওইদিকে রোমানিয়া বা এইসব দেশগুলোতে সামান্য কিছুটা গেছিল। তো যে কারণে ফ্রান্স ইংল্যান্ডকে, তখন ইংল্যান্ড এতটা শক্তিশালী ছিল না তাদের সামরিক দিক থেকে। ব্রিটিশরা যদি মুসলিমরা যদি হচ্ছে ইংল্যান্ডে পৌঁছাতে পারতো, তাহলে ইংল্যান্ডে তারা সফল হতো, এটা সত্য কথা। বাট ফরাসিদের সাথে পারে নাই, যে কারণে ইংল্যান্ডে যাইতে পারে নাই। তো এই কারণে ফরাসিরা ব্রিটিশদেরকে একটু ছোট করে বা একটু টিটকারি করে বা একটু হচ্ছে তাদেরকে মকারি করে এই কথা বলে যে আমরা যদি প্যারিসে মুসলিমদের গলা না কাটতাম, তাহলে আজ তোমরা অক্সফোর্ডে বসে কোরআন পড়তা, ঠিক আছে। তার মানে মুসলিমরা ইংল্যান্ড খুব সহজে দখল করে নিত যদি ফ্রান্স মুসলিম সেনাকে না পরাজিত করত, এই কথাটা বলে। আচ্ছা, তো ফরাসি এবং ইংরেজ এরা হচ্ছে ঐতিহাসিক শত্রু। তাহলে প্রথম কারা আসলো, প্রথম আসলো হচ্ছে পর্তুগিজরা, সঠিক উত্তর হচ্ছে পর্তুগিজ। এখন এই যে যখন এরা আসলো, সবাই ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল অনেকে শাসন করেছে, বাট ব্রিটিশরা একচেটিয়া নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। ৭৬-এর মনন্তর ইংরেজি কত সালে ঘটে? ৭৬-এর মনন্তর, এই ৭৬ কেন বলা হয় জানো? এটা হচ্ছে বাংলা সাল। বাংলা ১১৭৬ সালে বাংলা প্রদেশে, ভারতের বাংলা যে প্রদেশ, বিশাল বাংলা প্রদেশ, তখন তো বাংলা প্রদেশ মানে হচ্ছে পশ্চিমবঙ্গ, বর্তমান বাংলাদেশ, আসাম, উড়িষ্যা, বিহার, এই সব মিলে হচ্ছে বাংলাদেশ, বাংলা প্রদেশ, হিউজ জায়গা, তাই না? আচ্ছা, তো এইখানে ব্যাপক একটা মহামারী ঘটে, সরি, দুর্ভিক্ষ ঘটে। এবং এই দুর্ভিক্ষটা ছিল ম্যানমেড, অর্থাৎ মানুষের কর্মের মাধ্যমে, প্রাকৃতিকভাবে হয় না। এমন না যে এখানে অনেক হচ্ছে খরা হয়েছে, খরার ফলে ফসল চাষ হয় নাই, এর ফলে দুর্ভিক্ষ হয়েছে, বিষয়টা এমন না। মূলত ব্রিটিশ শাসনের যে শোষণ, তারা যে অযাচিতভাবে ট্যাক্স আদায় করত এবং জনগণের কল্যাণে কাজ করত না, এরই ফল ছিল হচ্ছে এই বিশাল দুর্ভিক্ষ। এটা ছিল ইংরেজি ১৭৭০ সাল। এই সময় কি হয়েছিল তুমি দেখো, এর আগেই ঠিক ১৭৫৭ সালে কি হয়েছে, ব্রিটিশরা ক্ষমতাতে এসেছে এবং লর্ড ক্লাইভ দ্বৈত শাসন চালু করেছেন এর মধ্যে, মানে চালু হয়েছে দ্বৈত শাসনের মধ্যে। যদিও বাই ডিফল্ট বা
শাসন চালু হয়ে গেছিল দ্বৈত, বাট মূলত কাগজে কলমে দ্বৈত শাসন চালু হয় 1772 সালে, এরও পরে। কিন্তু এই সময় দ্বৈত শাসনই চলতেছিল, মানে 1764 থেকে দ্বৈত শাসন শুরু হয়েছে। 1757-তে ব্রিটিশরা আসলো, আর 1764 থেকে দ্বৈত শাসন শুরু হয়। আচ্ছা, তো এই সময় কি হলো, ব্রিটিশরা প্রচুর পরিমাণে ট্যাক্স আদায় করলো, প্রচুর খাজনা নেওয়া শুরু করলো। তো কৃষকরা যা চাষ করে তা ব্রিটিশদের কাছে চলে যায়, আবার তারা জোর করে নীল চাষ করাইতো মানুষজনকে। এই কারণে ধানের জমিতে চাষ হয় নীল, তাহলে খাবে কি? এই যে খাবার উৎপাদন বন্ধ হয়ে গেল দেশে, এর ফলে যেটা হলো, প্রচুর পরিমাণে দুর্ভিক্ষ হওয়া শুরু হলো। এবং ধারণা করা হয় যে এই 76-এর মনন্তরে বাংলা প্রদেশের প্রায় অর্ধেক মানুষই মারা যান। বাংলা প্রদেশের জনসংখ্যা যা ছিল তার প্রায় অর্ধেকই এই ইয়ার সময়, মহামারীর সময়, সরি, এই দুর্ভিক্ষের সময় মারা যান। তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা? সঠিক উত্তর হচ্ছে 1770, যেটা বাংলা ছিল 1176 বঙ্গাব্দ, যে কারণে এটাকে এই বাংলা সাল অনুযায়ী বলা হয় 76-এর মন্বন্তর। 12 নম্বর কোশ্চেন, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে? চিরস্থায়ী বন্দোবস্ত বিষয়টা কি? দেখো, একটা সময়ে ভূমির কোনো মালিক ছিল না, জমির কোনো মালিক ছিল না। এই অঞ্চলেই বা পুরো ইন্ডিয়াতে এমনই নিয়ম ছিল, বা বাংলার প্রদেশে এমন নিয়ম ছিল, জমির কোনো মালিক নাই। জমি পড়ে আছে জমির মতো, সেইখানে হচ্ছে বন জঙ্গল হয়ে আছে, সেইখানে হচ্ছে আগাছা জন্মে আছে, জমির কোনো মালিক নাই। তো তুমি কি করতে পারো, তুমি ওই জমি যে আগাছা হয়ে আছে, যে বন জঙ্গল হয়ে আছে, এগুলো তুমি পরিষ্কার করতে পারো, পরিষ্কার করে তোমার মতো করে তুমি চাষাবাদ করতে পারো, এখানে কেউ তোমাকে কিছু বলবে না। মানে এখানে তো কোনো মালিকানা নাই, তাই না? আচ্ছা, তো বলবো যে তখন কি জমিদার ছিল না? না, তখন কোনো জমিদারও ছিল না। জমিদার কনসেপ্ট ব্রিটিশ আমলেই শুরু হয়েছে। তো এই সময়ে ব্রিটিশরা দেখলো এটা তো লস, যে যার মতো করে জমি চাষ করতেছে, আমরা শাসক এখন, আমাদেরকে তো টাকা দিতে হবে, ট্যাক্স দিতে হবে, নাহলে জমি কেন চাষ করবে তারা? আচ্ছা, তো এই ব্রিটিশরা যেটা করলো, জমিদার নামে একটা ক্লাস তৈরি করলো, জামিনদার। ঠিক আছে, মানে জামিনদার মূলত ব্রিটিশদেরই দেওয়া একটা উপাধি। যেমন যে চৌধুরী, খান, খান মূলত বাইরে থেকে আসছে, আফগানিস্তান থেকে আসছে। চৌধুরী, তালুকদার, তারপর জমিদার, এইটা সেটা, এইসব উপাধিগুলো কিন্তু ব্রিটিশদের দেওয়া। তারপরে যে স্যার, লর্ড, যেমন অনেককে স্যার, যেমন স্যার সলিমুল্লাহ, এইসব স্যার উপাধি কে দিছে? ব্রিটিশরা দিছে। তো হচ্ছে তো এই জমিদার একটা ক্লাস তৈরি করলো। তাদের কাজ কি? ধরো যে এই একটা অঞ্চল আছে, এই অঞ্চলে একজন ব্যক্তি আছেন, ধরো তার বাসা হচ্ছে এইখানে, তিনি খুবই প্রভাবশালী ব্যক্তি। তো তাকে জমিদার ঘোষণা করে এই পুরা অঞ্চলের নিয়ন্ত্রণ তার দিয়ে দিল, যে এই সব জমির সব মালিক তুমি। আচ্ছা, তোমার বিশাল পেটোয়া বাহিনী থাকবে, সবকিছু থাকবে। এই অঞ্চলে যত মানুষের বসবাস আছে, তারা এইখানে বন জঙ্গল ছাপ করে হোক আর যেভাবেই হোক, ধরো যে এইগুলা সব হচ্ছে মানুষের বসতি, এগুলো সব হচ্ছে বসতি, হ্যাঁ। তারা যা যা চাষ করবে বন জঙ্গল ছাপ করে, পরিষ্কার করে, তো তোমরা কি করবা? এখান থেকে ট্যাক্স আদায় করবা। ঠিক আছে, এবং এই জমিগুলার স্থায়ী মালিকানা তোমার। এই জমিদার হয়ে গেল মালিকানা। ঠিক আছে, ইনি হচ্ছেন জমিদার। আচ্ছা, এইবার ইনি কি করেন? ইনি হচ্ছেন ট্যাক্স আদায় করেন এখান থেকে, এবং এই ট্যাক্স আদায় করে তিনি কি করেন? ব্রিটিশদেরকে দেন। ধরো যে আজকে 100 টাকা ট্যাক্স আদায় হয়েছে, এটা 80 টাকায় দিয়ে দিতে হবে ব্রিটিশদেরকে, বা হচ্ছে 90 টাকা দিয়ে দিতে হবে, বাকি 10 টাকা সে রাখতে পারবে, বা 20 টাকা সে রাখতে পারবে। এটা হচ্ছে তার ইনকাম। তো সে দেখলো তোমার বিশাল ব্যাপার, আমি এই অঞ্চলের একটা আমি ল্যান্ডলর্ড, আমি প্রভু, আমি যা বলবো তাই হবে, আমার বিশাল পেটোয়া বাহিনী আছে, আমি হচ্ছে মোটামুটি প্রভাবশালী ব্যক্তি। চলতে থাকলো। এটাই হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা, মানে শাসন তুমি করো বা টাকা আমি পাই, মানে দেওয়ানি একদিকে, প্রশাসন আরেকদিকে। আচ্ছা, তো এই যে দেওয়ানি চিরস্থায়ী বন্দোবস্ত, এটা করা হয় 1793 সালে। 1793 সালে, তার মানে ঠিক ঠিক কয়েক বছর পরে, ব্রিটিশরা এখানে আসার কয়েক বছর পরে এটা চালু করা হয়। এবং একই সাথে সূর্যাস্ত আইন নামে একটা আইন করা হয়। সূর্যাস্ত আইনও করা হয় একই বছর 1793 সালে। সূর্যাস্ত আইনটা কি? সূর্য আস্ত, মানে সূর্য যে অস্ত যায়, সূর্য অস্ত, আস্ত না, সূর্য অস্ত যে যায়, তার উপর ট্যাক্স পেমেন্টের বিধান করা হলো। কেমন? ধরো এই জমিদার আজকে ট্যাক্স আদায় করছে এই যে 100 টাকা, আজকের দিনে ট্যাক্স আদায় হয়েছে। তো আজকে সূর্য ডোবার আগেই ব্রিটিশদেরকে দিতে হবে টাকা। মানে তুমি যে রেখে দিবা টাকা, পরে হিসাবে গরমিল হবে, এটা করা যাবে না। ওই যে 80 টাকা বা 90 টাকা ব্রিটিশদের দেওয়ার কথা আছে, ওইটা যেই দিন আদায় হয়েছে ওই দিনই পেমেন্ট করতে হবে, ওই দিন সূর্য ডোবার আগে পেমেন্ট করতে হবে। এটাই হচ্ছে সূর্যাস্ত আইন। এভাবে এই যে নিয়মটা, চিরস্থায়ী বন্দোবস্ত এবং সূর্যাস্ত আইন, এটা চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস। সঠিক উত্তর হচ্ছে লর্ড কর্নওয়ালিস। তো ওই সময় হচ্ছে যেসব ব্রিটিশ লর্ড ছিলেন, লর্ড উইলিয়াম বেন্টিং, তিনি সতীদাহ প্রথা রোধ করেন। তারপর হচ্ছে লর্ড কার্জন হচ্ছে বঙ্গভঙ্গের সময় ছিলেন 1905 সালে, আরো অনেক পরে এসে, শেষ দিকে এসে।
তারপর হচ্ছে লর্ড ডালহৌসি বিধবা বিবাহ চালু করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাধ্যমে, তারপর তার সহযোগিতায়। তারপর হচ্ছে আমরা দেখব যে ডালহৌসি রেলওয়ে চালু করেছিলেন ভারত উপমহাদেশে, তাদের এমন অবদান আছে। বাট কৃষির সাথে সম্পর্কিত হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত এবং সূর্যাস্ত আইন, যেটা অর্থনীতির সাথে সম্পর্কিত, যে কারণে এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, হ্যাঁ, তোমরা অনেকে লিমা খন্দকার সঠিক উত্তর করছো, ঠিক আছে। ইংরেজ শাসনের ভালো দিক কোনটি? অর্থাৎ ব্রিটিশের শাসন করলো, আমরা দেখলাম তাদের অধিকাংশ যে ইতিহাস সেটাই হচ্ছে করুণ ইতিহাস, এই দেশের মানুষের শোষণ করার ইতিহাসের ভালো দিক কোনটা ছিল? ভূমি রাজস্ব ব্যবস্থা, নীল চাষ, যোগাযোগ ব্যবস্থা, নাকি দ্বৈত শাসন ব্যবস্থা? দ্বৈত শাসন ব্যবস্থা ভালো দিক না, এটা তোমরা বুঝতে পেরেছো এর মধ্যে, মানে এর মাধ্যমে আসলে আমাদেরকে শোষণ করা হচ্ছে। ভূমি রাজস্ব ব্যবস্থা ভালো ছিল না, মানে ট্যাক্স আদায়ের যে প্রসেসটা সেটা ভালো ছিল না, শোষণমূলক ছিল। নীল চাষ কি ভালো কাজ? না, নীল চাষের মাধ্যমে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, ধান উৎপাদন কমে গেছে, তার মানে এটা আমাদের অর্থনীতির জন্য বা আমাদের দেশের জন্য ভালো ছিল না। কিন্তু ব্রিটিশরা যে যোগাযোগ অবকাঠামোগত উন্নয়ন করেছে, যেমন রেলওয়ে চালু করেছে, বিভিন্ন জায়গাতে ব্রিজ কালভার্ট তৈরি করেছে, এটা ভালো দিক ছিল। অর্থাৎ ব্রিটিশরা এটা কিন্তু এদেশের মানুষের উপকার হবে এজন্য করে নাই, তাদের দরকার ছিল। কারণ ব্রিটিশরা এইগুলো না করলে কেমনে যাতায়াত করবে? ধরো ব্রিটিশ আমলের রাজধানী ছিল হচ্ছে কলকাতা, ব্রিটিশ শাসনামলের রাজধানী ছিল হচ্ছে কলকাতা 1757 থেকেই 1912 সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল কলকাতা। কলকাতা কত সাল থেকে কত সাল? 1757 থেকে 1912, এই সময়টুকুতে কলকাতা ছিল ভারতের রাজধানী, কলকাতা ছিল রাজধানী। হ্যাঁ, তারপর হচ্ছে এটা যেহেতু কলকাতা ভারতের একদমই এক পাশে, কলকাতা ভারতের একদমই প্রায় শেষ দিকে এই পূর্বাঞ্চলে, তো পুরা ভারতকে নিয়ন্ত্রণ করার জন্য রাজধানী আবারও দিল্লিতে নিয়ে যাওয়া হয়, যেটা ব্রিটিশরা এই দেশে আসার আগে যেখানে রাজধানী ছিল। মুঘল আমলে প্রথম দিল্লিকে রাজধানী করা হয়, এর আগে কিন্তু দিল্লি ভারতের রাজধানী ছিল না, বা ভারতের কোনো একক রাজধানী ছিল না মুঘলদের আগে, ঠিক আছে। তো তারপর রাজধানী কলকাতা থেকে আবারও দিল্লিতে নিয়ে যাওয়া হয়। তো এই যে দিল্লিতে থেকে বা কলকাতাতে থেকে সারা ভারত কেমনে নিয়ন্ত্রণ করবে? যাতায়াত তো করতে হবে, এর জন্য তারা রেলওয়ে চালু করে, যোগাযোগ অবকাঠামো তারা নির্মাণ করে, মূলত তাদের সুবিধার জন্য, অন্য কিছুর জন্য না। আবার ওই সময় তারা যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি শিক্ষা ব্যবস্থাতেও কিছু পরিবর্তন আনে। শিক্ষা ব্যবস্থা তারা দেখবে অনেক স্কুল কলেজ তৈরি করছে, মাদ্রাসা তৈরি করছে, এটা করছে সেটা করছে। এখন বলবা যে এটাও কি তাদের স্বার্থে? হ্যাঁ, তাদের স্বার্থেই করছে। কেন? কারণ এই পুরা দেশ নিয়ন্ত্রণ করার জন্য যত ম্যান পাওয়ার দরকার, এই ম্যান পাওয়ার তো ইংল্যান্ড থেকে বা ইউরোপ থেকে তারা আনতে পারবে না, বা সম্ভব না কোনোভাবে। তো এই দেশেই তাদের কেরানি তৈরি করতে হবে, এই দেশেই তাদের আমলা তৈরি করতে হবে, এই দেশেই তাদের পক্ষের মানুষ তৈরি করতে হবে। তাদের জন্যই মূলত এই শিক্ষা ব্যবস্থা তারা চালু করেছিল। যেমন দেখবা যে হচ্ছে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ, যেটা এখন আর নাই, এই ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি করেছিলই তাদের অনুগত কেরানি তৈরি করার জন্য। ফোর্ট উইলিয়াম কলেজ তো হচ্ছে ওই যে ফোর্ট উইলিয়াম দুর্গ, যেটা ফোর্ট উইলিয়াম দুর্গের নাম তোমরা শুনেছো, যেটা ব্রিটিশ যখন প্রথম এসেছিল ওই একটা দুর্গ তৈরি করেছিল। অজুহাত ছিল যে তারা তাদের সম্পদের নিরাপত্তার জন্য একটা বিল্ডিং তুলতেছে, বাট তারা সেইখানে প্রচুর পরিমাণে সরঞ্জাম আগ্নেয়াস্ত্র মজুত করে, এবং সেইখান থেকেই মূলত তারা পলাশী যুদ্ধে অংশগ্রহণ করে। ওই ফোর্ট উইলিয়াম দুর্গকে পরবর্তীতে ফোর্ট উইলিয়াম কলেজে কনভার্ট করা হয় ব্রিটিশরা যখন শাসন শুরু করে তখন। তারপর সেই কলেজও কিছুদিন পর বন্ধ হয়ে যায়, এবং বর্তমানে ফোর্ট উইলিয়াম দুর্গ যেটা আছে ওইটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের যে সামরিক ক্যান্টনমেন্ট, ওই ক্যান্টনমেন্টের মূল ভবন হচ্ছে ওইটা এখন, বুঝছো? ওইটা এখনো সামরিক ভবন হিসেবে আছে ভারতে। তারা শিক্ষা ব্যবস্থা চালু করেছিল তাদের সুবিধার জন্য, ঠিক আছে, তাদের কেরানি তৈরি করার জন্য। 14 নম্বর কোশ্চেন একটু ফাস্ট চাই। পাকিস্তানি শাসনামলে কয়টি পঞ্চবার্ষিক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে? বলে ফেলেছি, 3টা পঞ্চবার্ষিক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, এবং সবগুলো ছিল শোষণমূলক। পূর্ব পাকিস্তানকে কোনোভাবেই 1/3 বেশি বা 1/3 বেশি বরাদ্দ দেওয়া হতো না এই পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলোতে। পাকিস্তান আমলে পশ্চিম পাকিস্তানে সংগঠিত হয় শিল্প বিপ্লব, কৃষি বিপ্লব, সবুজ বিপ্লব, নাকি অর্থনৈতিক বিপ্লব? এটাও যারা ক্লাস প্রথম থেকে দেখতেছে তোমরা জানো, আমি বলেছি যে ওই সময়ে পাকিস্তান আমলে পশ্চিম পাকিস্তানে সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন সংগঠিত হয়। এর কারণ সেইখানে এত পরিমাণে ইনভেস্ট করা হয় যে কৃষির একটা বিশাল পরিবর্তন আসে, আমূল পরিবর্তন আসে। কারণ ওইখানে ইনভেস্ট করছে কি কারণে? কারণ এখানে মরুভূমি ছিল, প্রচুর ইনভেস্ট করেই কৃষি ডেভেলপ করতে হতো। তো যে কারণে সেখানে সবুজ বিপ্লব হচ্ছে, বাট এই অঞ্চলে হয়নি সেটা। বর্তমানে বাংলাদেশে কয়টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গৃহীত হয়েছে? বানানটা একটু ভুল হয়েছে, এখানে গৃহীত হয়েছে। 5টি, 6টি, 7টি, নাকি 8টি? এখন যেটা চলতেছে 2021 থেকে 2025-এ, এটা হচ্ছে 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা। তার মানে বলতে পারি আমরা 8টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গৃহীত হয়েছে। 21 থেকে 25 চলতেছে, এটা হচ্ছে 8ম।
আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়েছি তখন 7টা চলতেছিল, তখন আমরা 7টা মুখস্থ করতাম, বাট এখন 8টা চলতেছে। 8টা তো শেষ হয়ে গেছে, এই যে 25-এ শেষ হয়ে যাবে। আর আমরা ইন্টারমিডিয়েটে ধরো ভর্তি হয়েছি 2019-এ, 19-20-এ পড়েছি আমরা, তার মানে তখন 7 চলতেছিল। বাংলাদেশের ভূমিরূপকে উৎপত্তিগত দিক থেকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? 3টি, 4টি, 5টি নাকি 7টি? বাংলাদেশের ভূমিরূপকে উৎপত্তিগত দিক থেকে, তার মানে তোমার আমাদের যে ভূমিরূপ সেটা কোন সময় কোন সময়ে উৎপত্তি লাভ করেছে সেটা আমাদেরকে একটু জানতে হবে। দূর মানচিত্রটা আবারও ভুল লিখে ফেলেছি। আচ্ছা দেখো, মানচিত্র আঁকতে গেলে একটু সময় বেশি লেগে যায় বা একটু ধীরে স্থিরভাবে আঁকতে হয়, সেই সময়টা আমাদের নাই, যে কারণে তাড়াহুড়া করে কোনো রকমে একটু জাস্ট বোঝানোর মতো হলে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পুরা বাংলাদেশের একটা স্ট্রাকচার। তো আমাদের এই বাংলাদেশের আমি যদি একটু পার্টিশন দিই, যে এই পার্টে এইখানে সিলেটের যে পাহাড়ের অঞ্চলটা আছে এই যে উপরের দিকটাতে, আবার এই যে নিচের মৌলভীবাজারের এইদিকে পাহাড় টাহাড় আছে, এই পার্টটা, এবং এই যে পুরা এই পার্টটাই তো মোটামুটি পাহাড়ি বলা যায়। এটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে কিসের? টারশিয়ারি যুগ, টারশিয়ারি যুগের পাহাড় সমূহের পর্বত সমূহের অন্তর্ভুক্ত। তারপর আরেকটা আছে কি, সেটা হচ্ছে এই যে রাজশাহীর বরেন্দ্রভূমি, রাজশাহী ঠিক এইখানে। তারপরে এই যে সিরাজগঞ্জ এবং সরি ভুল বললাম, এটা হচ্ছে গাজীপুর এবং টাঙ্গাইলের এবং ময়মনসিংহের কিছু অঞ্চল নিয়ে মধুপুর ও ভাওয়ালের গড়, এবং এইখানে কুমিল্লাতে লালমাই পাহাড়। এই যে 3টা পার্ট আছে এটা হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। এগুলা হচ্ছে কি প্লাইস্টোসিন, প্লাইস্টোসিন কালের কালের সোপান। হ্যাঁ, প্লাইস্টোসিন কালের সোপান, এগুলো মূলত একটু পাহাড়ি বাট খুব বেশি উঁচু না। এটা হচ্ছে এদের বৈশিষ্ট্য। আর বাকি যে পার্টগুলো আছে সবই হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, যেগুলো নদীর পলি বহনের মাধ্যমে গঠিত হয়েছে। তার মানে মোটা দাগে আমাদের উৎপত্তিগত দিক থেকে আমাদের ভূপ্রকৃতি হচ্ছে 3 ধরনের। সঠিক উত্তর হচ্ছে 3। তো এগুলা আসতে পারে পরীক্ষাতে, এগুলো একটু ভালো করে দেখতে হবে, আমাদের ভূমিরূপগুলা ভালো করে জানতে হবে, এগুলা আসতে পারে। তো টারশিয়ারি যুগের বৈশিষ্ট্যগুলা, প্লাস্টোসিন কালের বৈশিষ্ট্যগুলা, সাম্প্রতিককালে প্লাবন সমভূমির বৈশিষ্ট্যগুলা, এগুলো আমাদের জানতে হবে। গারো পাহাড় বাংলাদেশের কোন ভূমিরূপের অন্তর্গত? আচ্ছা, তো দেখো আমি যে এইটা দেখাইলাম, এইখানে গারো পাহাড়টা কোথায়? গারো পাহাড়ের অবস্থান হচ্ছে ময়মনসিংহ এবং টাঙ্গাইলে। তো ময়মনসিংহ টাঙ্গাইল এইটার অন্তর্ভুক্ত না, মানে এই যে এইখানে আমি যেটাতে মার্ক করলাম, সেটা হচ্ছে এই যে এই জায়গাতে না, আমাদের হচ্ছে গারো পাহাড়টা এর মধ্যেই। তো এটা যেহেতু ময়মনসিংহে, তার মানে এটা হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহের অন্তর্ভুক্ত। তাহলে সঠিক উত্তর হচ্ছে প্লাইস্টোসিন যুগ। এবং তোমরা মনে রাখবা যে হচ্ছে এই গারো পাহাড় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়, এটা হচ্ছে বৃহত্তম পাহাড়। গারো পাহাড় হচ্ছে বৃহত্তম পাহাড়। এবং একটা কনফিউশন তোমাদের মধ্যে হয়, সেটা হচ্ছে বৃহত্তম বা উচ্চতম পর্বত এবং পাহাড়ের মধ্যে তোমরা কনফিউশন করে ফেলো। বাংলাদেশের উচ্চতম বা পর্বতের কথা যখন বলবে, পর্বতের দিক থেকে সবচেয়ে উঁচু কোনটা বা বৃহত্তম কোনটা, সেটা হচ্ছে তাজিং ডং। কিন্তু যখন পাহাড় বলবে তখন হচ্ছে গারো পাহাড়। পাহাড় আলাদা, পর্বত আলাদা। পর্বতের উচ্চতা 1000 মিটারের বেশি হয়, আর পাহাড়ের উচ্চতা নর্মালি 600 মিটারের বেশি, 601 মিটার অ্যাটলিস্ট, এবং 1000 মিটারের কম, অর্থাৎ 601 থেকে 999 মিটার পর্যন্ত হচ্ছে পাহাড়, এবং 1000 মিটার হয়ে গেলে সেটা পর্বত। তো গারো পাহাড় তো পর্বত না, পাহাড়ের ক্লাসিফিকেশনে এটা বৃহত্তম, আর পর্বতের ক্লাসিফিকেশনে হচ্ছে তাজিং ডং। ঠিক আছে, বাংলাদেশের বদ্বীপ গঠিত পলল দ্বারা, নুড়ি পাথর দ্বারা, খনিজ দ্বারা নাকি বেলে পাথর দ্বারা? বদ্বীপ বলতে আমরা বুঝি যে একটা নদী যখন প্রবাহিত হয়, তখন নদী যখন সমুদ্রে মিলিত হয় তখন দেখবে প্রশস্ত হয়ে যায়, এবং প্রশস্ত হওয়ার সময় দুই দিকে স্রোত যায়, এবং এই মাঝের পাটটাতে কি হয়? পলি জমে। ঠিক এভাবে দেখবা পলি জমে, এবং এক সময় এই দ্বীপটা পুরা একটা বিশাল ভূখণ্ড গঠন করে। এটা দেখতে অনেকটা বাংলা বয়ের মতো না? বাংলা বয়ের মতো আকৃতি এটার, যে কারণে এটাকে বলা হয় বদ্বীপ। এবং বাংলাদেশের অধিকাংশ অঞ্চলই ঠিক এভাবেই গঠিত হয়েছে নদীর পরিবহনের মাধ্যমে, পলিবহনের মাধ্যমে। ঠিক আছে, তো এই বদ্বীপ হচ্ছে পলল দ্বারা গঠিত। পলল মানেই হচ্ছে পলি মাটি, যেটা নদী তার স্রোতের সাথে বহন করে নিয়ে আসে এবং মোহনাতে এমন আকৃতিতে জমা করে। এটাকে অনেক সময় পলল পাখাও বলা হয়, কারণ এটা দেখতে অনেকটা হাত পাখার মতো হয়, বুঝছো? এভাবে এভাবে অনেকটা হাত পাখার সাইজেও এটা হয়ে যায়, মানে ঠিক এই যে এইভাবে গিয়ে হাত পাখা সাইজে হয়ে যায়, যে কারণে এটাকে পলল পাখাও বলা হয়। আচ্ছা, নুড়ি পাথর দ্বারা এগুলো কখনো গঠিত হয় না। নুড়ি পাথর হচ্ছে টারশিয়ারি যুগ, প্লাস্টোসিন যুগ, ওইগুলাতে। খনিজ সম্পদও সাধারণত এইসব ভূমিতে থাকে না, এইসব ভূমিতে খনিজ সম্পদ থাকে না, এগুলো পাহাড়ি অঞ্চলে থাকে। বেলে মাটি দ্বারাও না, এগুলো হচ্ছে পলল মাটি দ্বারা, এই কারণে এখানে চাষাবাদও খুব বেশি ভালো হয়। ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোথায়? গঙ্গোত্রী হিমবাহ, লুসাই পাহাড়, বরাক নদী নাকি মানস সরোবরে?
গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে, গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে এবং যেটা বাংলাদেশে এসে পদ্মা নাম ধারণ করেছে। এবং এই গঙ্গা নদীকে অনেক জায়গাতে শিল্প সাহিত্যে কাবেরী নামও দেওয়া হয়েছে, যদিও কাবেরী আলাদা একটা নদী, তো সেটা তোমরা মনে রাখতে পারো। তো কাবেরী হচ্ছে গঙ্গারই শাখা নদী মূলত। তো হচ্ছে এই গঙ্গাকে অনেক সময় কাবেরীও বলা হয়। তো হচ্ছে গঙ্গা বা পদ্মা এটা গঙ্গোত্রী হিমবাহ থেকে এসেছে। লুসাই পাহাড় হচ্ছে ত্রিপুরাতে, লুসাই পাহাড় হচ্ছে ত্রিপুরাতে, এবং এইখানে বাংলাদেশের যে মেজর নদীগুলার কোনোটাই হচ্ছে লুসাই পাহাড় থেকে উৎপত্তি লাভ করেনি। মেজর নদীগুলো, তোমাদের মেজর নদীর নামগুলো একটু জানলেই হবে। আচ্ছা, বরাক নদী, বরাক এবং তুইভাই নদী, বরাক এবং তুইভাই নদী, এটা হচ্ছে মণিপুরে, ঠিক আছে, এটা হচ্ছে মণিপুরে অবস্থিত এই নদীগুলা। এবং হচ্ছে এগুলো নদীর নাম, ব্রহ্মপুত্র নদীতে অন্য নদী থেকে আসে নাই, এটা আসছে তিব্বতের মানস সরোবর থেকে। এটা কোথায়? এটা হচ্ছে তিব্বত শৃঙ্গে, বুঝছো? তিব্বত একটা শৃঙ্গের নাম হিমালয় পর্বতমালার, এবং এই তিব্বত শৃঙ্গের মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে। এবং এই ব্রহ্মপুত্র নদী পরবর্তীতে ভূমিকম্পের ফলে তার যে ডিরেকশন সেটা চেঞ্জ করে ফেলে, এবং তারপর তার নাম হয়ে যায় কি? যমুনা। তার নাম হয়ে যায় যমুনা। এবং এর আগে যে স্রোতধারা ব্রহ্মপুত্র, তার নাম হয়েছে পুরাতন ব্রহ্মপুত্র, যেটা ময়মনসিংহের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। আর নতুন স্রোতধারা ভূমিকম্পের ফলে পরিবর্তন হয়েছে যেটা, সেটার নাম হচ্ছে যমুনা, যেটা আমাদের দেশের যমুনা নদী। আবার দিল্লিতে একটা যমুনা নদী আছে, যেটা আলাদা যমুনা, সেটা আমাদের যমুনা না। ওই নদী আলাদা, আমাদের নদী আলাদা, দুইটারই সেম নাম। যেমন গোমতী নদী, আমাদের কুমিল্লাতে একটা নদী আছে, নাম হচ্ছে গোমতী। তো এই গোমতী নদী এবং ভারতের পাঞ্জাবে যে গোমতী নদী আছে, এই দুইটা গোমতী নদী এক না। ভারতের পাঞ্জাবে গোমতী নদী আলাদা, আমাদের কুমিল্লার গোমতী নদী আলাদা। দিল্লির যমুনা আলাদা, আমাদের যমুনা আলাদা। এই যে বলে না যে দিল্লিতে যমুনা নদীর তীরে আগ্রার তাজমহল অবস্থিত, ওই যমুনা নদী অনেকেই মনে করে আমাদের যমুনা নদী মনে ওইখান থেকে আসতেছে। আনসার ইজ নো, ওইটা আলাদা, এটা আলাদা। ওই যমুনা অনেক ছোট, আমাদের আমাদের যমুনা বড় বেশি। 21 নম্বর কোশ্চেন, বাংলা। আচ্ছা, একটা তথ্য দিই, যমুনা হচ্ছে ব্রহ্মপুত্র হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা নদী, সবচেয়ে দীর্ঘতম পথ পাড়ি দিয়ে আসা নদী। মানে ভারত থেকে যে নদীগুলো আসছে তার মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসছে হচ্ছে ব্রহ্মপুত্র, আসাম ঘুরে আসছে সে। আর বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে বর্তমানে পদ্মা। এর আগের ওয়েবসাইটগুলোতে সবসময় থাকতো মেঘনার কথা, বাট এখন হচ্ছে ওয়েবসাইট আপডেট করা হয়েছে, সবচেয়ে দীর্ঘতম নদী বর্তমান বাংলাদেশে হচ্ছে পদ্মা, এটা মনে রাখো। আর গভীরতম প্রশস্ততম হচ্ছে মেঘনা। বাংলাদেশের অর্থনীতির অঞ্চল ভিত্তিক খাত কোনটি? অঞ্চল মানে কি? এলাকা, তাই না? অঞ্চল হচ্ছে এলাকা। সরকারি খাত হচ্ছে মালিকানা ভিত্তিক, এটা হচ্ছে মালিকানা ভিত্তিতে। আমাদের অর্থনীতির খাত আমরা যদি হিসাব করি, মালিকানার ভিত্তিতে দুই প্রকার, একটা হচ্ছে সরকারি খাত, একটা বেসরকারি খাত। আচ্ছা, কৃষি খাত হচ্ছে উৎপাদনের ভিত্তিতে, উৎপাদনের ভিত্তিতে উৎপাদনের ভিত্তিতে আমাদের অর্থনীতির খাত হচ্ছে কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত, এইসব হচ্ছে আমাদের উৎপাদনের ভিত্তিতে আমাদের শিল্পের অর্থনীতির খাত। আচ্ছা, সেবা খাত হচ্ছে সেম উৎপাদনের ভিত্তিতে, এটার সাথেই যায়। আর গ্রামীণ খাত হচ্ছে অঞ্চল ভিত্তিক, অঞ্চল ভিত্তিতে খাত হচ্ছে গ্রামীণ খাত এবং শহুরে খাত। তার মানে সঠিক উত্তর হচ্ছে কোনটা? সঠিক উত্তর হচ্ছে গ্রামীণ খাত। তাহলে এই যে অঞ্চল ভিত্তিক খাত, একটা গ্রামীণ আর একটা হচ্ছে শহুরে খাত। তাহলে বুঝতে পারছো এগুলা? এই কোশ্চেন আসতে পারে কিন্তু, যে বাংলাদেশের অর্থনীতির খাতসমূহ আলোচনা করো। তখন তুমি দিবা যে বাংলাদেশের অর্থনীতির খাতসমূহের যে শ্রেণী বিভাগ, তার প্রধান শ্রেণী বিভাগগুলো হচ্ছে মালিকানার ভিত্তিতে, উৎপাদনের ভিত্তিতে এবং অঞ্চলের ভিত্তিতে। মালিকানার ভিত্তিতে দুই প্রকার, একটা সরকারি খাত, একটা বেসরকারি খাত। উৎপাদনের ভিত্তিতে তিন প্রকার দিবা মেজর, একটা কৃষি খাত, একটা শিল্প খাত, একটা সেবা খাত। এবং অঞ্চলের ভিত্তিতে একটা গ্রামীণ খাত, একটা শহুরে খাত। এভাবে আলোচনা করবা, ঠিক আছে? এবং প্রত্যেকটা নিয়ে একটু আলোচনা করবা যে কোন খাতের গুরুত্ব কতটুকু বা কিভাবে এগুলো আসতেছে, তাহলে হয়ে যাবে। বাংলাদেশে টেকসই উন্নয়ন সম্ভব হবে যদি বৈদেশিক বাজার সম্প্রসারণ করা যায়, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, এটা কারেক্ট। অভ্যন্তরীণ ঝুঁকি কমানো যায়, হ্যাঁ, অভ্যন্তরীণ অর্থনৈতিক ঝুঁকিগুলো যদি কমানো যায় তাহলে হবে। বৈদেশিক ঋণ নির্ভরতা বাড়ানো যায় না। আমরা যদি বিদেশের উপর বেশি নির্ভর করি ঋণের জন্য, তাহলে আমাদের অর্থনীতি কখনো ভালো হবে না, পৃথিবীর কোনো দেশেরই হবে না। অর্থাৎ আমাদেরকে বৈদেশিক ঋণের বিকল্প খুঁজতে হবে। বৈদেশিক ঋণের বিকল্প কি? দেশেই মূলধন উৎপাদন করা। যদি আমরা নিজ দেশে মূলধন উৎপাদন করতে পারি তাহলে টেকসই উন্নয়ন সম্ভব হবে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যেটা, সেটা হবে। কিন্তু আমরা বিদেশের ঋণের উপর নির্ভর করলে সেটা কোনোভাবে হবে না। তাহলে এটা আমরা নিতে পারতেছি না, নিতে পারতেছি কোনটা? 1 ও 2। সঠিক উত্তর হচ্ছে অপশন ক,
1 এবং 2, এটা বহুপদী সমাপ্তিসূচক কোশ্চেন। বাংলাদেশে অর্থনীতির বৈশিষ্ট্য হলো, বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য হলো ধনাত্মক বৈদেশিক বাণিজ্য। ধনাত্মক বৈদেশিক বাণিজ্যটা কি এটা তোমরা জানো? দেখো, একটা হচ্ছে ধনাত্মক বৈদেশিক বাণিজ্য, আর একটা হচ্ছে ঋণাত্মক বৈদেশিক বাণিজ্য। ঋণাত্মক বৈদেশিক বাণিজ্য। তো যেটা ধনাত্মক, ধনাত্মকে যেটা হয়, ধনাত্মক মানে তো পজিটিভ, তাই না, ভালো কিছু। অর্থাৎ আমরা বেশি রপ্তানি করি, আমরা রপ্তানি করব বেশি, রপ্তানি বেশি, এবং সেই তুলনায় কি করব, আমদানি কম, আমদানি আমদানি কম করব। এতে আমাদের কি হবে, আমদানি কম করছি, রপ্তানি বেশি করতেছি, তার মানে আমাদের প্রফিট ধনাত্মক হবে, আমাদের প্রফিট ধনাত্মক হবে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এই ঋণাত্মক যেটা আছে, ঋণাত্মকে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে আমরা রপ্তানি কম করি, রপ্তানি খুবই কম করি, রপ্তানি কম, কিন্তু সেই তুলনায় কি করি, আমদানি বেশি। মানে আমরা প্রচুর টাকার আমদানি করতেছি কিন্তু রপ্তানি করতেছি কম। এতে আমাদের যেটা ঘটবে সেটা হচ্ছে আমাদের যে প্রফিট, প্রফিট নেগেটিভ হয়ে যাবে, মানে প্রফিট তো থাকবেই না, বরঞ্চ দেশের টাকা বাইরে চলে যাবে। তার মানে আমাদের দুইটা কনসেপ্ট বুঝতে পারলাম, যে ধনাত্মক বৈদেশিক বাণিজ্য কি আর ঋণাত্মক বৈদেশিক বাণিজ্য কি, এটা বুঝতে পারলাম। আমাদের দেশে কি ধনাত্মক বৈদেশিক বাণিজ্য আছে, মানে আমরা কি রপ্তানি বেশি করে আমদানি কম করি? না, আমরা যা আমদানি করি তার চেয়ে বেশি রপ্তানি করতে পারি না। যেমন আমরা রপ্তানি করি হচ্ছে পোশাক, তৈরি পোশাক। সারা বছর ধরে যুক্তরাষ্ট্রে আমরা তৈরি পোশাক রপ্তানি করলাম, ঠিক আছে, আমরা তো যুক্তরাষ্ট্রকে বলি যে আমাদের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। হ্যাঁ, সারা বছর ধরে আমরা তো সেই খুশি, আরে আল্লাহ, আমরা এত মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে ফেলছি, এইটা সেইটা, হ্যাঁ, আমরা রপ্তানি করলাম, ধরো হিউজ টাকা রপ্তানি করলাম। এতে কি করতেছে দেখো, এই যুক্তরাষ্ট্রে আমরা সারা বছরে যা রপ্তানি করতেছি, ধরো আমি একটা সাম অ্যামাউন্ট ধরলাম যে হচ্ছে 2 বিলিয়ন ডলার, যদিও এত টাকা করে না, বাট আমি ধরলাম, একটু বাড়াই দিলাম, মানুষজন খুশি হোক। 2 বিলিয়ন ডলার আমরা হচ্ছে রপ্তানি করলাম তৈরি পোশাক। আরে বাবা, আমরা তো সেই খুশি, আমরা প্রফিট করে ফেলছি, আমাদের দেশ মানে ধনী হয়ে গেল। দ্য আনসার ইজ নো। ঘটনা যেটা হবে সেটা হচ্ছে এই যুক্তরাষ্ট্র থেকে আমরা যখন একটা বোয়িং বিমান কিনতে যাব বছর শেষে, বুঝছো, একটা বোয়িং বিমান কিনতে যাব, এই 200 বিলিয়ন ডলার ওদেরকে দিতে হবে শুধু এই বিমানের দাম। তার মানে দেখো, আমরা সারা বছর এই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পরিশ্রম করে এত গার্মেন্টস ফ্যাক্টরি চালায়, পোশাক তৈরি করে যুক্তরাষ্ট্রে পাঠায়, এই টাকাটা আর্ন করলাম। আর ওরা তাদের প্রযুক্তিগত মেধা খাটায় খুবই অল্প মানুষের পরিশ্রমে একটা বোয়িং বিমান তৈরি করে টাকাটা নিয়ে চলে গেল। এটাই হচ্ছে উন্নত বিশ্বের অর্থনীতি, ঠিক আছে। দেখো, এই 200 বিলিয়ন ডলারের পোশাক তৈরি করতে যত মানুষ লাগছিল, এই একটা বোয়িং বিমান তৈরি করতে এত মানুষ লাগে নাই, এত মানুষ লাগে নাই। বাট অল্প মানুষে অধিক প্রযুক্তিগত উন্নয়ন, অধিক মূলধন খাটায় তারা দেখো সেম আর্ন করতেছে। এবং এই এতগুলো পোশাক কারখানা রানিং রাখতে যত স্পেস লাগছিল, যত জায়গার প্রয়োজন হয়েছিল, একটা বোয়িং বিমান তৈরির জন্য এত জায়গাও লাগে না। জায়গা কম, মানুষ কম, আছে প্রযুক্তি, আছে টাকা, শেষ, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত আমাদের দেশের অবস্থা, বুঝছো। আমরা এই যে হচ্ছে এই রপ্তানি করতেছি, সেই রপ্তানি করতেছি, খুব আমরা তো দেখাই, আসলে কোনো লাভ হচ্ছে না। কারণ আমরা যা আমদানি করি ওই দিয়ে হচ্ছে ওই সারা বছরের রপ্তানির টাকা একটা প্রোডাক্টেই চলে যায়, বুঝছো। যেমন ধরো চীনে আমরা প্রচুর রপ্তানি করলাম, সারা বছর আমরা ওই যে চিংড়ি রপ্তানি করতেছি, আমরা এইটা রপ্তানি করতেছি, সেটা রপ্তানি করতেছি, চীনে খুব রপ্তানি করতেছি। এবার বছর শেষে চীন থেকে একটা যুদ্ধ বিমান কিনতে যাচ্ছি, ওই এক যুদ্ধ বিমানের জন্য যা টাকা দিতে হচ্ছে, ওই সারা বছর চীনে যে আমরা হচ্ছে প্রোডাক্ট সেল করছি, সব টাকা ওইটাতেই শেষ। একটা যুদ্ধ বিমানের অনেক টাকা দাম, অনেক টাকা দাম। দেখো না টিভিতে নিউজ হয় যে হচ্ছে এই দেশের আক্রমণে ওই দেশের 3টা যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত, এবং এই 3টা যুদ্ধ বিমান ক্ষতি করে মানে খুব প্রাউড ফিল করতেছে। কেন? মাত্র 3টা যুদ্ধ বিমানই তো, বাট 3টা যুদ্ধ বিমানের অনেক দাম, অনেক দাম, মানে যে কোনো দেশের অর্থনীতির উপর আঘাত হানা 3টা যুদ্ধ বিমান ধ্বংস করা মানে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এই ছোট ছোট প্রোডাক্টই রপ্তানি করি, তার মানে আমাদের দেশের যে বৈদেশিক বাণিজ্য সেটা ধনাত্মক না ঋণাত্মক। আমরা সারা বছর প্রচুর প্রোডাক্ট সেল করতেছি, বাট আলটিমেটলি আমাদের লাভ হচ্ছে না। অনুন্নত কৃষি, এটা আমাদের অর্থনীতির বৈশিষ্ট্য, কৃষি ব্যবস্থা এখনো উন্নত না। এবং ত্রুটিপূর্ণ বাজার, মানে বাজারের দাম ব্যবস্থা, বাজারে যে হচ্ছে দালালদের প্রভাব, বা বাজারে হচ্ছে ত্রুটিপূর্ণ ওজন ব্যবস্থা, কৃষকদেরকে ঠকিয়ে মধ্য স্বত্বভোগীদের প্রফিট নেওয়া,
এই সব বিষয়গুলো আছে। ধরো ঢাকার বাজারে 1 কেজি পেয়ারা সেল হচ্ছে 100 টাকাতে, এই পেয়ারা যিনি উৎপাদন করতেছেন তিনি হয়তো পাচ্ছেন 40 টাকা। ঢাকার বাজারে 1 কেজি সবজি বিক্রি হচ্ছে 200 টাকাতে, এই সবজি যিনি উৎপাদন করেছেন হয়তোবা তিনি বিক্রি করেছেন মাত্র 50 টাকাতে। এর মাঝে কি আছে, মধ্যস্বত্বভোগী আছে, বা তার কাছ থেকে ওই যে ওজনে ফাঁকি দিয়ে নেওয়া হয়েছে কয়েক কেজি, প্রত্যেক দেখা যাচ্ছে 40 কেজি এক মনে হিসাব করে 45 কেজি করে নিচ্ছেন যিনি কিনতেছেন। এই বিভিন্নভাবে আমাদের দেশের বাজার ব্যবস্থা হচ্ছে ত্রুটিপূর্ণ। তাহলে 2 এবং 3 কারেক্ট। এগুলা কিন্তু পরীক্ষাতে আসে, বুঝছো, যে আমাদের দেশে যে কৃষি ব্যবস্থার সমস্যাগুলা কি, মানে যেহেতু এর পরের চ্যাপ্টারে কৃষি আসবো, কৃষির সমস্যাগুলা কি, এই সমস্যাগুলোর মধ্যে এগুলা লিখবা, যে অনুন্নত কৃষি ব্যবস্থা, ত্রুটিপূর্ণ বাজার ব্যবস্থা, মধ্যস্বত্বভোগীদের উপস্থিতি, তারপর হচ্ছে ত্রুটিপূর্ণ ওজন ব্যবস্থা, এটা মানে বলে ফেলেছি। তারপর হচ্ছে কৃষকদের ইয়ার অভাব, পুঁজির অভাব, যে তারা নিজেরা গিয়ে হচ্ছে মূল বন্দর ভিত্তিক বাজারে গিয়ে সেল করবে, এই পুঁজি তাদের নাই। তারপর হচ্ছে কৃষি ঋণের স্বল্পতা আছে, কৃষি ঋণ তারা ঠিকমতো পায় না। আধুনিক কৃষি প্রযুক্তির অভাব আছে, উন্নত মানের হচ্ছে রাসায়নিক সার ও কীটনাশকের অভাব আছে, কৃষকদের আধুনিক যে জ্ঞান তার অভাব আছে। এই সবগুলো তোমরা লিখবা, এইগুলোতে পরীক্ষাতে আসবে এগুলো অবশ্যই। এসডিজি এর পূর্ণরূপ কি, এটা তোমরা পারো, এটা সবাই তোমরা পারো। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস কোথায় আছে দেখি আমরা, এটা সাবস্টিটিউটেড, বাদ স্ট্যান্ডার্ড, বাদ সাউথ এশিয়ান, বাদ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। খুবই সহজ, এটা তোমরা পারবে আশা করি, খুব বড় হয়ে গেছো, এটা না পারার কিছু নাই। অপশন খ কারেক্ট আনসার, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। বাংলা হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। টেকসই টেকসই উন্নয়ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, হ্যাঁ, লক্ষ্যমাত্রা। আচ্ছা, এটা নেওয়া হয়েছে 2016-তে, বুঝছো, এটা নেওয়া হয়েছে কত সালে, 2016-তে, এবং এটার মেয়াদ হচ্ছে 15 বছর, মানে 2030-এ গিয়ে শেষ হবে। এই 15 বছরের মধ্যে একটা টেকসই উন্নয়ন করার লক্ষ্যে, একটা না 17টা, এর মধ্যে লক্ষ্য আছে কয়টা, এই যে লক্ষ্যর কথা বলা হলো না, এমন লক্ষ্য আছে এখানে 17টা। এই 17টা সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করার জন্য এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস করা হয়েছে, মানে প্রস্তাব করা হয়েছে, এবং দেখি কি হয়। 25 নম্বর কোশ্চেন, প্রাচীন যুগে সভ্যতা আজকের মতো ছিল না, আধুনিক কৃষি বা বাণিজ্য ছিল না, মানুষজন লোহা, আগুন এগুলোর ব্যবহার শিখেছিল। এগুলো মূলত প্রয়োজন হতো, কি জন্য প্রয়োজন হতো, আত্মরক্ষা করতে, ডেফিনেটলি, শিকার করতে, হ্যাঁ ডেফিনেটলি, আগুন জ্বালাতে, হ্যাঁ আগুন জ্বালাতেও হচ্ছে লোহার ব্যবহার ছিল। তাহলে সঠিক উত্তর হচ্ছে 3টাই। তাহলে আমরা এখানে নিব কোনটা, অপশন ঘ কারেক্ট আনসার, 3টাই কারেক্ট, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টার শেষ হলো এমসিকিউ, আমরা পরের চ্যাপ্টার শুরু করব বাংলাদেশের কৃষি। তাহলে দেখো যে বাংলাদেশের অর্থনীতি পরিচয় চ্যাপ্টারটা যেটা দেখলাম খুব বেশি ডেসক্রিপটিভ, এবং এই ডেসক্রিপটিভ তথ্যগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, 1 মিনিট জাস্ট, আমি একটু দেখার চেষ্টা করি যে কেমন সংখ্যক স্টুডেন্ট ক্লাস করতেছে, একটু জাস্ট দেখার চেষ্টা করি। আমাদের যারা এফআরসিতে আছো, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা, আমি একটু তোমাদেরকে দেখার চেষ্টা করি, 1 মিনিট জাস্ট। আমাকে জাস্ট 1 মিনিট সময় দিবে, ক্লাসটা হচ্ছে আরো ফাস্ট নেওয়া দরকার ছিল অবশ্যই। আচ্ছা, আমি কোনো কারণে এখান থেকে ক্লাসটা দেখতে পারতেছি না, সরি এর জন্য। আচ্ছা ঠিক আছে, এখান থেকেই দেখি। আচ্ছা, বাংলাদেশের কৃষি, এটাও খুব বেশি ডেসক্রিপটিভ, সহজে তোমরা পারবে। বাংলাদেশের সিংহভাগ কৃষকের ধরন, একটু ফাস্ট যাবো, হ্যাঁ, কারণ আমাদের 30 মিনিটের মধ্যে ক্লাস শেষ করতে হবে। বাংলাদেশের সিংহভাগ কৃষকের ধরন কি, প্রান্তিক, মাঝারি, ক্ষুদ্র নাকি বৃহৎ? এখন কোন কৃষক ক্ষুদ্র, কে প্রান্তিক, বা কে ক্ষুদ্র, কে মাঝারি, বা কে বৃহৎ, কেমনে আমরা চিনব? দেখো যে কৃষিজোত নামে একটা টার্ম আছে না, কৃষিজোত, এই কৃষিজোত দেখে আমরা বুঝবো যে একজন কৃষক যতটুকু জমি চাষ করে, কৃষিজোতে তার আকৃতি দেখে আমরা বুঝবো যে তার অবস্থানটা কেমন, তিনি প্রান্তিক, মাঝারি, ক্ষুদ্র নাকি বৃহৎ। আচ্ছা, কৃষিজোতের মধ্যে আমরা দেখি যদি কোনো কৃষকের জমি বা হচ্ছে একটা এক খণ্ড জমি যদি এমন হয় 0.05 থেকে 0.49 একর, এটা যদি হচ্ছে কোনো কৃষি জমির আয়তন হয়, সেটা হচ্ছে প্রান্তিক কৃষিজোত, তাই না? এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রান্তিক কৃষিজোত, এটা প্রান্তিক কৃষিজোতের আয়তন। আচ্ছা, ক্ষুদ্রটা কেমন? ক্ষুদ্র হচ্ছে এর ঠিক পরে গিয়ে, অর্থাৎ 0.50, এখান থেকে শুরু করে যদি 2.49 মানে আড়াই, ঠিক তার আগে এতটুকু হয়, 2.5 একর, তাহলে হচ্ছে সেটাকে আমরা বলবো ক্ষুদ্র কৃষিজোত।
এবং এরপর মাঝারি কৃষিজোত যেটা, মাঝারি কৃষিজোত কতটুকু হবে এর ঠিক পরে, অর্থাৎ 2.50 থেকে শুরু করে 7.49 একর, অর্থাৎ 7.5 একরের ঠিক একটু আগে, এতটুকু যদি কোনো কৃষি জমির আয়তন হয় সেটা হচ্ছে মাঝারি। এবং এর চেয়ে বেশি যদি হয় কারো জমি, একখণ্ড জমি, যেমন হচ্ছে 7.50 একর থেকে আনলিমিটেড একর পর্যন্ত, সেটাকে আমরা বলবো হচ্ছে বৃহৎ কৃষিজোত। তাহলে এইখানে আমরা হচ্ছে ক্লাসিফিকেশনগুলো দিয়েছি কোনটাকে আমরা কি নামে ডাকবো। ঠিক আছে, একটা হচ্ছে প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ। এখন দেখো একর কিন্তু বেশ বড়, অর্থাৎ 1 একর হয় 100% জমিতে, অর্থাৎ 100% শব্দের অর্থ 3 স্ট্যান্ডার্ড বিঘা। 3 স্ট্যান্ডার্ড বিঘা অর্থাৎ 33% বা 33% সামান্য একটু বেশিতে 1 স্ট্যান্ডার্ড বিঘা হয়। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অনুপাতে বিঘা হিসাব করা হয়, বাট স্ট্যান্ডার্ড বিঘা হচ্ছে 33%। আচ্ছা, তো এই যে দেখো ক্ষুদ্র, ক্ষুদ্র হইতে গেলেও তাকে তার যে জমিগুলা অ্যাটলিস্ট হাফ একর হতে হবে। হাফ একর শব্দের অর্থ 1.5 স্ট্যান্ডার্ড বিঘা, মানে 1.5 বিঘা, হ্যাঁ, অ্যাটলিস্ট হতে হবে। বাট তুমি দেখো যে বাংলাদেশের এই পরিমাণ হচ্ছে কৃষি জমিও খুবই কম। মানে এই যে এক একটা কৃষি জমির খণ্ড যে 1.5 বিঘা থেকে শুরু করে এখানে হচ্ছে আড়াই, আড়াই বলতে আমরা কতটুকু বুঝি, মানে তোমার 7.5 বিঘা, মানে 1.5 বিঘা থেকে 7.5 বিঘার খণ্ড, এমন খণ্ড বাংলাদেশে খুবই কম। আর এই মাঝারি বৃহৎ এগুলো তো অনেক বড় বড় জমি, মানে 7.5 থেকে এইখানে আছে 7.5 গুণ 3, তার মানে কত হচ্ছে এটা, প্রায় হচ্ছে তোমার 7.5 গুণ 3 21 21 22-23 বিঘা, মানে এক প্লট জমি 22-23 বিঘা, খুবই কম এটা বাংলাদেশে। আর বৃহৎ তো নাই বললেই চলে। তার মানে বাংলাদেশের অধিকাংশ কৃষকই হচ্ছেন প্রান্তিক। ঠিক আছে, তার মানে বাংলাদেশের অধিকাংশ কৃষকই কি, অধিকাংশ কৃষকই হচ্ছে প্রান্তিক, অর্থাৎ অধিকাংশ কৃষকের জমিগুলাই, তাদের জমির খণ্ডগুলাই হচ্ছে এই মাপের। তাহলে আমরা সঠিক উত্তর কোনটা নিব? সঠিক উত্তর নিব হচ্ছে অপশন ক, প্রান্তিক। কৃষি জোতের পরিমাপ অনুসারে আমরা এইসব হিসাবগুলো করে থাকি। 2 নম্বর, বাংলাদেশের কৃষি পণ্যের বড় মুনাফাভোগী কৃষক, সরকার, মধ্যস্বত্বভোগী নাকি ভোক্তা? আচ্ছা, বড় মুনাফাভোগী কারা? দেখো, কৃষক ধরো যে একটা পণ্য উৎপাদন করে সে কি করলো, স্থানীয় বাজারে নিয়ে গেল। তো স্থানীয় বাজার যেটা ঘটলো, এটা হচ্ছে স্থানীয় বাজার। সেইখানে অনেক ফড়িয়া আছেন, অনেক দালাল আছেন বা ছোট ছোট ব্যবসায়ী আছেন, তারা কৃষককে ওই পণ্যের জন্য প্রত্যেক কেজিতে দাম দিল 40 টাকা প্রত্যেক কেজিতে। আচ্ছা, এবার এবার এটা স্থানীয় বাজারে দামটা হলো। এবার কি হবে, স্থানীয় বাজার থেকে বৃহৎ বন্দর ভিত্তিক বাজারে আসবে। ঠিক আছে, বন্দর ভিত্তিক যে বড় বড় বাজারগুলো থাকে, সেটা স্থল বন্দর হতে পারে, তোমার হচ্ছে মানে এটা কিন্তু সমুদ্র বন্দর হবে বিষয়টা কিন্তু এমন না। ধরো যে তোমার অঞ্চলে সবচেয়ে বড় বাজার, যেখান থেকে ট্রাকে করে মালামাল হয়ে লোড হয়ে দেশের বিভিন্ন প্রান্তে যায়, ওইটা হচ্ছে বন্দর, বুঝছো? আচ্ছা, এই বন্দর ভিত্তিক বাজারে গিয়ে সেই পণ্যটাই সেল হলো, আমি ধরলাম হচ্ছে 50 টাকাতে, 10 টাকা বেড়ে গেল এখানে প্রাইস। এই বন্দর ভিত্তিক বাজার থেকে বড় বড় পাইকারদের কাছে চলে আসলো, সেটা রাজধানী ঢাকাতে বা বিভিন্ন শহরে পাইকারদের কাছে চলে আসলো, সেইখানে সে সেল হলো 60 টাকাতে। এই পাইকার কি করলো, ছোট ছোট যে দোকান আছে বিভিন্ন দোকানে সেই প্রোডাক্টগুলো দিল, হ্যাঁ, ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে দোকানে আমি ধরলাম, তিনি আরো 10 টাকা প্রফিট করলেন, 70 টাকা। এবং যখন আমি একজন ভোক্তা ওই প্রোডাক্টটা কিনতে গেলাম, একজন ভোক্তা হিসেবে আমি যখন কিনতে গেলাম, তখন আমার কাছ থেকে রাখা হলো 90 টাকা, 20 টাকা বাড়ায়। আচ্ছা, তিনি 20 টাকা প্রফিট করলেন। তার মানে দেখো, যিনি হচ্ছেন কৃষক, তিনি এই প্রোডাক্টের দাম পেয়েছিলেন 40 টাকা, এবং আমি যে ভোক্তা আমাকে দিতে হয়েছে 90 টাকা। তার মানে কৃষক পাচ্ছেন 40 টাকা এবং এই মাঝের সবাই মিলে পাচ্ছেন 50 টাকা। এই 40 এবং এই 50 মিলে আমার কাছ থেকে 90 নেওয়া হয়েছে। তার মানে এনারা কিন্তু কেউ উৎপাদক না, আর ইনি ছিলেন উৎপাদক। তার মানে উৎপাদকের চেয়ে, কৃষকের চেয়ে মাঝে যারা থাকেন তারা বেশি প্রফিট করেন। এটাই বাংলাদেশের কালচার হয়ে গেছে। তার মানে বাংলাদেশের যে কৃষি পণ্যের উৎপাদন, তার অধিকাংশ প্রফিটগুলো নেন মধ্যস্বত্বভোগীতে যারা থাকেন তারা। এর মধ্যে বিভিন্ন ফড়িয়া, পাইকার, তোমার হচ্ছে দালাল বা অনেক যারা আছেন তারা এগুলা নেন। আচ্ছা, তাহলে সঠিক উত্তর হচ্ছে মধ্যস্বত্বভোগী। এগ্রি শব্দের অর্থ কি? আচ্ছা, এই এগ্রি শব্দটা আসছে একটা ল্যাটিন শব্দ থেকে, ল্যাটিন শব্দ আগার থেকে, AGER, আগার। এটা হচ্ছে কোন শব্দ? এটা হচ্ছে ল্যাটিন ভাষার শব্দ। আচ্ছা, এই আগার শব্দের অর্থ ভূমি, মাটি, সরি ভূমি না মাটি। এই এইটা থেকে, আগার থেকে এগ্রি, এটা ইংরেজি শব্দ। এটা হচ্ছে কি শব্দ? এটা ইংরেজি শব্দ, এই শব্দটা আসছে। তার মানে মাটি বা মাটির কাছাকাছি বিষয় হবে উত্তর। এখানে আছে চাষ, মাটি, ফসল, কৃষি। তার মানে মাটির সাথে সম্পর্কিত ডিরেক্ট মাটি শব্দটাই আছে। তার মানে তোমার পরীক্ষাতে যদি মাটি বা ভূমি কিছু একটা থাকে, মাটি বা ভূমি কিছু একটা থাকে, তোমরা সেটা উত্তর করে ফেলবা। ঠিক আছে, মাটি বা ভূমি কিছু একটা থাকলে তুমি উত্তর করবা। যেমন এগ্রিকালচার, যেটা আমরা দেখি,
কালচার, ঠিক আছে, এগ্রিকালচার। তো কালচার শব্দের অর্থ হচ্ছে চাষ করা, ঠিক আছে, কালচার শব্দের অর্থ হচ্ছে চাষ করা, যেটাও ল্যাটিন শব্দ থেকে আসছে, ল্যাটিন CULTURA, কালচারা, কালচারা থেকে আসছে কালচার, এটা ল্যাটিন শব্দ। যেমন আগার এবং কালচারা এই দুইটা মিলে আসছে এগ্রিকালচার, এটা চাষ করা। এবং এই যে এগ্রি হচ্ছে মাটি বা ভূমি, তো মাটিতে চাষ করাকেই বলা হয় এগ্রিকালচার। যদিও এখন এই কনসেপ্টটা একটু অন্যদিকে চলে গেছে, কারণ আমরা দেখি যে ফিশারিজ সেটাও এগ্রিকালচার, মাশরুম চাষ সেটাও এগ্রিকালচার, বা হচ্ছে তোমার এই যে পোলট্রি ফার্মিং এটাও এগ্রিকালচার, লাইভ স্টক রাইজিং বা ওই যে প্রাণী সম্পদ চাষ করা সেটাও এগ্রিকালচার। মূলত এখন কনসেপ্টগুলো বিভিন্ন দিকে ডেভেলপ করছে। ক্যান্সার, রক্তের কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে। লাল শাক, বাঁধাকপি, মাশরুম নাকি গাজর? আচ্ছা, এটা তোমরা বুঝতে পারছো যে গাজর, মাশরুম সঠিক উত্তর হবে। এটা মূলত হচ্ছে তোমরা দেখবা তোমাদের বইগুলোতে মাশরুম চাষে যে পরিবর্তনের ধারা এটা এসেছে, এই বিষয়টা একটু পড়তে হবে। এটা পরীক্ষাতে আসে, মাঝে মাঝে আসে মাশরুম নিয়ে, এবং মাশরুম চাষের ইয়াটা সুবিধাগুলো এবং মাশরুমের উপযোগিতা, এই দুইটা বিষয় গুরুত্বপূর্ণ। মাশরুম চাষের সুবিধা কি কি? আলাদা করে কৃষি জমির প্রয়োজন হয় না, ক্ষুদ্র মূলধন প্রয়োজন হয়, খুব বেশি টাকার এখানে প্রয়োজন হয় না, খুবই কুইক টাইমে আমাদের টার্ন ওভারটা আসে, মানে হচ্ছে আমরা মাশরুমটা করতে পারি, বাজারে সেল করতে পারি খুব অল্প সময়ের মধ্যে। আচ্ছা, তারপর বাজারের চাহিদা অনেক বেশি, মানে প্রাইসটা বেশ ভালো, তার মানে হচ্ছে আমাদের প্রফিটের পরিমাণটা একটু বেশি। আচ্ছা, তারপর মাশরুম হচ্ছে আমিষের একটা অল্টারনেটিভ, মানে আমিষ তো আমরা নর্মালি হচ্ছে এই যে বুঝি যে মাংস, দুধ, ডিম এগুলাকে আমরা আমিষ হিসেবে ধরে থাকি নর্মালি, বাট এই মাশরুম হচ্ছে আমিষের একটা বিকল্প। মাশরুম থেকে বিভিন্ন প্রকার সুস্বাদু খাবার তৈরি করা যায়, সালাদ, স্যুপ বা হচ্ছে ভাজি বা অন্যান্য সবজির সাথে সবজি হিসেবে রান্না করা যায়, বিভিন্ন প্রকার রান্না করা যায়, অর্থাৎ রান্নার যে ডাইভার্সিটি সেটা নিয়ে আসে, বাইরের দেশে রপ্তানি করা যায়, সারা বছর চাষ করা যায়। এইগুলো হচ্ছে মাশরুম চাষের সুবিধা। এমন 8 থেকে 10টা সুবিধা তোমাকে পয়েন্ট করে করে লিখতে হবে, তাহলে দেখবা তুমি মার্কস পেয়ে গেছো। আমি যেগুলো বললাম এইগুলাই জাস্ট, এর বেশি কিছু না। এটা হচ্ছে মাশরুম চাষের সুবিধা। আর মাশরুমের উপযোগিতা বা এর উপকারগুলা কি কি, এটা লিখবা যে হচ্ছে যেমন ক্যান্সার, রক্তের কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ এগুলো নিয়ন্ত্রণ করে, এগুলো দামে বা মোটামুটি হচ্ছে আমিষ হিসেবে দামে কম, মানে এমনিতে মাশরুমের দাম ভালো, বাট আমিষ হিসেবে কম। তুমি 1 কেজি মাংস কিনতে গেলে যে দাম তোমাকে দিতে হবে সেই তুলনায় মাশরুমের দাম কম। আচ্ছা, এটা হচ্ছে তোমার নিজেরাও চাষ করা যায়, নিজেরা চাষ করে নিজেরাই হচ্ছে এগুলা করা যায়, মানে ভক্ষণ করা যায়। তো এইসব বিষয়গুলো তোমরা জাস্ট একটু গুছিয়ে লিখে দিলেই হয়ে যাবে। কৃষির লক্ষ্য সমূহ হলো শিল্পের কাঁচামাল সরবরাহ করা। হ্যাঁ, শিল্পের যা কাঁচামাল আছে সবই কৃষি থেকেই আসে। দুনিয়াতে যত শিল্প আছে তার অধিকাংশ কাঁচামালই কৃষিক্ষেত্র থেকেই আসে। শস্য ও উদ্ভিদ উৎপাদন অবশ্যই করে থাকে, খাদ্য উৎপাদন অবশ্যই করে থাকে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এগুলো তোমরা সহজে বুঝতে পারবা, এগুলো কমন সেন্সেই আনসার করে ফেলা যায়। HYV টেকনোলজি বলতে বোঝায়, আচ্ছা, HYV এর ফুল ফর্মটা আমরা একটু দেখি। এইচ হচ্ছে হাই, HIGH হাই, ওয়াই হচ্ছে ইয়েল্ডিং, YELDING ইয়েল্ডিং, আর ভিতে হচ্ছে ভ্যারাইটি, VARIETY হাই ইয়েল্ডিং ভ্যারাইটি। আচ্ছা, হাই শব্দের অর্থ কি? হাই হচ্ছে উচ্চ, আর ইয়েল্ডিং শব্দের অর্থ হচ্ছে ফলনশীল, ফলনশীল। আচ্ছা, আর ভ্যারাইটি হচ্ছে কি? ভ্যারাইটি বলতে আমরা সাধারণত বুঝি যে মানে বৈচিত্র্য, তাই না? তাহলে হচ্ছে উচ্চ ফলনশীল বৈচিত্র্য টেকনোলজি এমন। আচ্ছা, এই যে উচ্চ ফলনশীল এইটাকে আবার শর্ট করে, এখান থেকে রস্যু রস্যুটা রাখে, এখান থেকে ফটা নেয়, এবং এখান থেকে এই যে তালব্যস্য দীর্ঘিকারটা নেয়, তাহলে উপসি, এই উপসিটা নেয়। মূলত কৃষিতে যে উচ্চ ফলনশীল প্রযুক্তি বা উপসি কৃষি প্রযুক্তি, এটাকে বলা হয় HYV টেকনোলজি। তাহলে এটা আমরা একটু মনে রাখবো, এটা MCQ বা সৃজনশীলের ক নম্বরে আসার জন্য খুব সুন্দর একটা কোশ্চেন। এটা হচ্ছে উপসি প্রযুক্তি বা উচ্চ ফলনশীল বা HYV বা হাই ইয়েল্ডিং, এই 4টা বিষয় বলা যায় এটাকে। বাংলাদেশে আদর্শ কৃষি জোতের আয়তন 3 একর, 5 একর, 7 একর নাকি 10 একর? আদর্শ কৃষি জোত বলতে বোঝায় মানে এক এক দেশের ল্যান্ডের উপর ডিপেন্ড করে যে তার কৃষি জোত কতটুকু হবে। যেমন ধরো যে রাশিয়াতে আদর্শ কৃষি জোত মনে হয় 90 একর, অনেক বেশি, মানে প্রায় 300 বিঘার কাছাকাছি, 270 বিঘা। যুক্তরাষ্ট্রে মনে হয় হচ্ছে তোমার 40 একর বা 30 একর এমন আছে। ইন্ডিয়াতে একরকম, বাংলাদেশে একরকম, দেশের উপর ডিপেন্ড করে। বাংলাদেশের ছোট দেশ, তার মানে আদর্শ কৃষি জোত ছোট হবে। তো আদর্শ কৃষি মানে কৃষিজোত শব্দের অর্থ কি? কৃষিজোত বলতে বোঝায় একজন কৃষক যতটুকু জমিতে কৃষি কার্য পরিচালনা করে বা কৃষি উৎপাদন পরিচালনা করে সেটাই হচ্ছে
কৃষিজোত। আর আদর্শ কৃষিজোত হচ্ছে যতটুকু জমি হলে কোনো একটি ফসল কোনো একটি দেশে সর্বোচ্চ পরিমাণে উৎপাদন করা যায় বা সবচেয়ে প্রোডাক্টিভ ওয়েতে বা উৎপাদনশীল পদ্ধতিতে উৎপাদন করা যায়, সেটাই হচ্ছে আদর্শ কৃষিজোত। আচ্ছা, কৃষি খামার কি আর কৃষি জোত কি? কৃষি জোত সবসময় মোটামুটি আদর্শই হয়, মানে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড। আদর্শ শব্দের অর্থ কি? স্ট্যান্ডার্ড। আর কৃষি খামার হচ্ছে কোনো স্ট্যান্ডার্ড নাই। ধরো যে তুমি যে কোনো মাপের একটা কৃষি জমিতে চাষ করতেছো, এটা কৃষি খামার, নট কৃষি জোত। কৃষি জোত হইতে গেলে তোমাকে একটা স্ট্যান্ডার্ডে আসতে হবে, একটা আদর্শে আসতে হবে, যে এই নির্দিষ্ট একটা মাপ, এই ফসলের জন্য এতটুকু জমি হইলে উৎপাদনটা ভালো হবে, এটাই কৃষি জোত। ঠিক আছে, দুইটার মধ্যে ডিফারেন্স আছে, এটা কিন্তু পরীক্ষাতে আসে খ নম্বরে, এটা মনে রাখো যে কৃষি খামার এবং কৃষি জোতের মধ্যে পার্থক্য কি। কৃষি জোতের নির্দিষ্ট আয়তন থাকে, কৃষি খামারে সেটা থাকে না। কৃষি জোত কোনো নির্দিষ্ট অথরিটির মাধ্যমে নির্ধারিত হয়, যেমন রাষ্ট্র নির্ধারণ করে দেয় যে বাংলাদেশের আদর্শ কৃষি জোত কতটুকু, বাট খামারের কোনো নির্দিষ্ট এমন পরিমাপ নয়, যে কোনো পরিমাণ জমিতে হতে পারে। এইগুলো হচ্ছে পার্থক্য। আচ্ছা, তো বাংলাদেশের জন্য আদর্শ কৃষি জোত হচ্ছে 3 একর, মানে কোনো ভূমির আয়তন যদি 3 একর হয়, সেটা বাংলাদেশের যে কোনো ফসল চাষের জন্য খুব স্ট্যান্ডার্ড, অর্থাৎ 9 বিঘা। 3 একর শব্দের অর্থ হচ্ছে কি 9 বিঘা। বাট দুঃখের বিষয়, বাংলাদেশে আমার মনে হয় না যে খুব বেশি জমি আছে যেই সব জমিগুলোর এক খণ্ড হচ্ছে 9 বিঘা, এটা খুবই রেয়ার। 8 নম্বর কোশ্চেন, কোন কৃষিজাত পণ্যটিকে সাদা সোনা বলা হয়? তুলা, পাট, মাশরুম নাকি চিংড়ি? সাদা সোনা বলতে আমরা কি বুঝি, এটা ক নম্বরে দিতে পারে না সাদা সোনা কি, বা আরো বিস্তারিত আসতে পারে, সেগুলো বলতেছি। তো সাদা সোনা বলতে আমরা বুঝি চিংড়িকে, বুঝছো? চিংড়িকে হোয়াইট গোল্ড বলা হয়। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে হোয়াইট গোল্ড। হোয়াইট গোল্ড, এটা 2017 সালের দিকে মনে হয় হোয়াইট গোল্ড এই উপাধিটা পাইছে। আচ্ছা, তো মূলত মানে কাকে সাদা সোনা বলা হয়, ক নম্বরে আসলে চিংড়িকে বলা হয়। তোমরা একভাবে লিখতে পারবা, এক সেন্টেন্সে লিখতে পারবা। বাট যদি বলে খ নম্বরে যে চিংড়িকে কেন সাদা সোনা বলা হয়, তখন তোমরা লিখবা যে চিংড়ির আন্তর্জাতিক বাজারে অর্থনৈতিক গুরুত্বের উপর বিবেচনা করে তাকে সাদা সোনা বা হোয়াইট গোল্ড বলা হয়। সেটা কেমন? যে সারা বিশ্বে এই যে বরফজাত যে চিংড়ি, বিশেষত বাগদা চিংড়ি এবং গলদা চিংড়ি, এর যে চাহিদা সেটা আকাশ ছোঁয়া। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে এই দেশে ঘের সহ বা ধানের জমিতে সহ বিভিন্ন জায়গাতে, ইভেন পতিত জায়গাতে যেগুলো এমনিতে পড়ে আছে, সেসব জায়গাতে চিংড়ি চাষ করা যায়। এবং এই প্রচুর পরিমাণে চিংড়ি উৎপাদন হলে দেশের চাহিদা মিটিয়ে অধিক চড়া মূল্যে বিদেশে রপ্তানি করার সুযোগ আছে, এবং বাংলাদেশ এটা করতেছে, এবং সেখান থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আসছে, যে কারণে চিংড়িকে বলা হচ্ছে হোয়াইট গোল্ড বা সাদা সোনা। যে কৃষি খামারের আয়তন 2.49 একর তাকে কি বলা হয়? ওই যে একটা মাপ দেখিয়েছি না তোমাদেরকে প্রথমেই, আমি চলে যাই সেইখানে, এই যে এইখানে 2.49 একর, এই যে এই মাপটা, এটাকে কি বলা যাবে? এটাকে বলতে হবে ক্ষুদ্র কৃষিজোত। ক্ষুদ্র মানে মাঝারিতে ঠিক যাইতে পারে নাই, আড়াইতে গেলে মাঝারি, 2.49 মানে সেটা হচ্ছে ক্ষুদ্র। তার মানে আমরা এইখানে এসে এইটাকে বলবো হচ্ছে ক্ষুদ্র আয়তন খামার। ক্ষুদ্র আয়তন খামার, কারণ আমাদের যে পরিমাপটা দেওয়া আছে, পরিমাপের স্ট্যান্ডার্ডে 0.05 থেকে 0.05 থেকে না, সরি 0.05 না, 0.5 থেকে 2.49 হচ্ছে ক্ষুদ্র আয়তন। এই সবই হচ্ছে ক্ষুদ্র আয়তন। আর 0.05 থেকে 0.49 হচ্ছে প্রান্তিক, এটা হচ্ছে মূলত প্রান্তিক। আচ্ছা, 10 নম্বর কোশ্চেন, বায়োটেকনোলজি ধারণাটি কে প্রদান করেন? বায়ো শব্দের অর্থ হচ্ছে জীব, বায়ো শব্দের অর্থ হচ্ছে কি জীব, আর টেকনোলজি হচ্ছে কি প্রযুক্তি। তাহলে জীব প্রযুক্তি, জীব প্রযুক্তিটা কি? জীবের কি প্রযুক্তি হয়? হ্যাঁ হয়। সেটা হচ্ছে কি, ধরো যে তোমার একটা ভেড়া আছে, বা তোমার অনেক ভেড়া আছে, একটা ভেড়ার পাল আছে, তো তুমি দেশি ভেড়া চাষ করো, এগুলো সাইজ খুবই কম, আবার এগুলো থেকে তোমার এই যে ভেড়ার যে লোম, লোম খুব বেশি আসে না, লোম তো একটা ভালো ইনকামের সোর্স, তাই না? আচ্ছা, এগুলো তো খুব বেশি আসতেছে না, তো তুমি কি করলা যে ইউরোপে যে উন্নত জাতের ভেড়া আছে, বা আমেরিকাতে, বা হচ্ছে মধ্য এশিয়াতে, বা আফ্রিকাতে আছে, ওই জাতের ভেড়ার যে জিন, এটা তোমার ভেড়ার মধ্যে ইনস্টল করতে পারো। সেটা কেমনে? তার দেহ থেকে কর্তন করা যে ডিএনএটা, সেইটা রিকম্বিনেন্ট ডিএনএ হিসেবে তোমার ভেড়াতে স্থাপন করতে পারবা, এবং তোমার ভেড়ার পরবর্তী যে প্রজন্মগুলো আসবে, তখন কি হবে? ক্রস ভেড়া হবে, কারণ তার মধ্যে দুই ধরনের ডিএনএ আছে, একটা ডিএনএ তোমার দেশি, আর একটা হচ্ছে বিদেশি। এর মাধ্যমে কি হলো, তুমি ক্রস মানে কি, দুইটা ঠিক মাঝামাঝি পর্যায়ের, এবার পরবর্তী প্রজন্মগুলো আসতে থাকবে, মানে নতুন ভেড়ার যখন জন্ম হবে। এভাবে একটা সময় দেখা যাবে যে ক্রস বাদ হয়ে গেছে, এবার শুধুমাত্র ওই ডিএনএটাই কাজ করতেছে, তখন তুমি উচ্চ মানের ভালো জাতের ভেড়াগুলো পাবা। এভাবে সারা বিশ্বে বিভিন্ন প্রাণীর জাত উদ্ভাবন করা হয়েছে, ফসলের জাত এভাবে পরিবর্তন করা হয়েছে। এটাই হচ্ছে মূলত বায়োটেকনোলজি। এই ধারণাটা প্রথম দিয়েছিলেন হচ্ছেন কার্ল এরেকি।
তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা? কার্ল এরিখি। কার্ল মার্ক্সের নাম তোমরা সবাই শুনেছো। তিনি একজন বিখ্যাত দার্শনিক, এবং তার যে দর্শন চিন্তা তার মাধ্যমে সারা বিশ্বের সমাজতন্ত্র ছড়িয়ে পড়েছিল। তিনি জার্মানিতে জন্মগ্রহণ করেছিলেন এবং ইংল্যান্ডেই তার লেখাপড়া, বড় হওয়া সবকিছু ইংল্যান্ডে। আচ্ছা, আর কার্ল থমাস, কার্ল পিটার, এগুলা জাস্ট এমনিতে অপশন দেওয়া আছে। 11 নম্বর কোশ্চেন, বাংলাদেশের কৃষি ঋণের উপানুষ্ঠানিক খাত কোনটি? আচ্ছা, কৃষি ঋণ, এটা পরীক্ষাতে আসার মতো একটা কোশ্চেন। কৃষি ঋণ তো, কৃষি ঋণ কি? কৃষক কৃষিকাজ পরিচালনার জন্য বিভিন্ন প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক, উপানুষ্ঠানিক সোর্সগুলো থেকে বা উৎস থেকে যে অর্থ গ্রহণ করেন ধার হিসেবে, সেটাকে বলা হয় কৃষি ঋণ। আচ্ছা, এই কৃষি ঋণের সোর্স হচ্ছে তিনটা। একটা সোর্স হচ্ছে আনুষ্ঠানিক, একটা সোর্স হচ্ছে কি আনুষ্ঠানিক। আনুষ্ঠানিক মানে কি? যেটার কোনো কাগজে কলমের ভিত্তি আছে, সেটা হচ্ছে আনুষ্ঠানিক। একটা হচ্ছে অআনুষ্ঠানিক, অআনুষ্ঠানিক, অআনুষ্ঠানিক মানে যার কোনো কাগজে কলমের ভিত্তি নাই। আর উপানুষ্ঠানিক যেটা আছে, উপানুষ্ঠানিক, উপানুষ্ঠানিক এটার অবস্থা হচ্ছে দুইটা ঠিক মাঝামাঝি। ঠিক আছে, কেমন দেখাই? আনুষ্ঠানিক কোনগুলো? ধরো যে তুমি কোনো ব্যাংক থেকে লোন নিলা, ঠিক আছে, তুমি কোনো ব্যাংক থেকে লোন নিলা, এটা আনুষ্ঠানিক, মানে তার কাগজে কলমের ভিত্তি আছে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নামে একটা ব্যাংক আছে, সেখান থেকে নিলা। গ্রামীণ ব্যাংক একটা এনজিও, সেখান থেকে নিলা, বা এমন কোনো কিছু প্রতিষ্ঠান থেকে তুমি নিলা, সব এগুলো হচ্ছে সবই হচ্ছে আনুষ্ঠানিক। অনানুষ্ঠানিক বিষয়টা কেমন? সেটা হচ্ছে যার কোনো কাগজ কলমের ভিত্তি নাই। ধরো যে তুমি তোমার হচ্ছে ভাই থেকে, তোমার আপন ভাই বা তোমার গ্রামের একজন মানুষ বা তোমার একজন আত্মীয় বা অন্য কারো থেকে, বা স্থানীয় ওই যে কিছু মানুষ থাকে না যারা সুদে টাকা লোন দেন, এমন কারো কাছ থেকে তুমি টাকা নিলা, এটা হচ্ছে অআনুষ্ঠানিক, মানে যার কোনো কাগজ কলমের ভিত্তি নাই, কিছু নাই, এটা অআনুষ্ঠানিক। আর উপানুষ্ঠানিক হচ্ছে দুইটার মাঝামাঝি। ধরো যে তোমার গ্রামে 50 জন কৃষক আছেন, ওই 50 জন কৃষক সবাই টাকা জমায় জমায় একটা সমবায় সমিতি গঠন করলো, যে আমাদের যখন কারো টাকা প্রয়োজন হবে এখান থেকে টাকা নিব, আবার এখানে ফেরত দিব। এটা দেখো ঠিক কোনো প্রতিষ্ঠান না, বাট ঠিক ওই যে অআনুষ্ঠানিক সোর্সগুলা, যে আত্মীয় স্বজন, তারপর হচ্ছে যে স্থানীয় ইয়া কি বলে, স্থানীয় মহাজন, এদের মতো না। তার মানে ঠিক দুইটার মাঝামাঝি, এটা হচ্ছে মূলত উপানুষ্ঠানিক। তো এইগুলা হয় নর্মালি সমবায় ব্যাংক, সমবায় ব্যাংক মানে এইগুলা মানুষের নিজেদের উদ্দেশ্যেই গঠিত হয়, এবং ওই নিজেরাই সেখান থেকে অল্প সাধারণ নিয়মকানুন মেনে এটা নিতে পারে। তো বাংলাদেশের যে কৃষি ঋণ, এই কৃষি ঋণের অসুবিধাগুলো তোমরা মনে রাখবা, পরীক্ষাতে এগুলো আসবে। অসুবিধা কি কি? আনুষ্ঠানিক খাত খুব বেশি বাংলাদেশে নাই, আনুষ্ঠানিক খাতের অভাব আছে। দুই হচ্ছে আনুষ্ঠানিক খাতের জটিলতা, অর্থাৎ আনুষ্ঠানিক খাত থেকে ঋণ নিতে গেলে অনেক ডকুমেন্টস প্রয়োজন হয়, জামানত প্রয়োজন হয়, যেটা কৃষকদের নাই। তারপর হচ্ছে তোমার অনানুষ্ঠানিক খাতের দৌরাত্ম্য, অর্থাৎ ধরো যে ওই স্থানীয় মহাজন বা আত্মীয় স্বজন, এদেরকে খুব সহজে রিচ করা যায়। তো এই কারণে মানুষজন দূর কে ব্যাংকে যায়, 50,000 টাকা দরকার, এক আত্মীয়কে ফোন দিলাম যে ভাই তোমার কাছে কি 50,000 টাকা আছে, আমাকে দাও, আমি হচ্ছে এই চাষটা করি, ফসল আসলে তোমাকে দিয়ে দিব। এই বিষয়গুলো ঘটে বাংলাদেশে। আচ্ছা, তারপর হচ্ছে ভোগ্য ঋণের পরিমাণ বেশি। ভোগ্য ঋণটা কি? মানে কৃষক কৃষিকাজের জন্য লোন নিচ্ছেন, বাট তিনি কৃষিকাজ করতেছেন না, তিনি সে টাকাটা ভোগ করতেছেন। সেটা কেমন? তার বিবাহযোগ্য একজন কন্যা আছেন, সেই কন্যাকে বিবাহ দিবেন, বাট তিনি লোনটা নিয়েছেন কৃষি পারপাসে। তো 50,000 টাকা বা 1 লক্ষ টাকা লোন নিয়ে তিনি হচ্ছে তার কন্যাকে বিবাহ দিচ্ছেন। আচ্ছা, আবার কি হচ্ছে, তিনি হচ্ছেন কৃষি কাজের জন্য লোন নিয়েছেন, বাট দেখা যাচ্ছে সেই টাকাটা নিয়ে এসে তিনি তার যে আবাসনটা আছে বা তার যে বাড়িটা আছে তার সংস্কার করতেছেন, বা তিনি অন্যান্য কাজ ব্যবহার করতেছেন। এটা হচ্ছে সমস্যা, ভোগ্য ঋণের পরিমাণটাই বেশি হয়ে যাচ্ছে বাংলাদেশে। তারপর হচ্ছে জামানতের অভাব, মানে কৃষকদের এই জামানত দেওয়ার ক্ষমতা নাই, যেটা দিয়ে তিনি প্রাতিষ্ঠানিক সোর্স থেকে লোনগুলো নিতে পারেন, এটা একটা সমস্যা। তারপর হচ্ছে আর কি হতে পারে, এইসব কয়েকটা কারণ, অ্যাটলিস্ট 6টা 7টা কারণ তোমরা মনে রাখো, তাহলেই হবে। 12 নম্বর কোশ্চেন, কৃষি বিপণনের সমস্যা হলো দামের উত্থান পতন। হ্যাঁ, এটা একটা বড় সমস্যা, দাম কখন কমে যায় কখন বেড়ে যায় কেউ বুঝতে পারে না, যে কারণে কৃষকরা ক্ষতির সম্মুখীন হন। সংগঠিত বাজার, না সংগঠিত বাজার এদেশে নাই, বাজার ব্যবস্থা খুবই ত্রুটিপূর্ণ এদেশে। দুর্বল অবকাঠামো, কৃষি পণ্য বিপণনের যে অবকাঠামো বিষয়টা কি? যে সকল মৌলিক উপাদানের উপর কোনো একটি বিষয় প্রতিষ্ঠিত হয় সেটাই হচ্ছে অবকাঠামো। যেমন তোমাকে যদি বলে যে কৃষি অবকাঠামো কাকে বলে, তাহলে যে সকল মৌলিক উপাদানের উপর ভিত্তি করে কৃষি বা বাংলাদেশের কৃষি প্রতিষ্ঠিত, সেটাই হচ্ছে বাংলাদেশের কৃষি অবকাঠামো। সেটা কি কি? সেটা হচ্ছে বাংলাদেশের কৃষকের খামার, বাংলাদেশের বাজার ব্যবস্থা, বাংলাদেশের পরিবহন ব্যবস্থা, এই সব কিছুই হচ্ছে বাংলাদেশের কৃষি অবকাঠামো। আচ্ছা, তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে 1 ও 3। সঠিক উত্তর হচ্ছে 1 ও 3, এটার অপশন খ কারেক্ট আনসার। 13 নম্বর কোশ্চেনে আসি, জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণতা হ্রাস পায়, হ্রাস কি পায় কখনো? না, এটা তাহলে ভুল।
অর্থাৎ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় হবে। তাহলে এখানে ভুল কোথায় আছে? এখানে হ্রাস পায় আছে, এখানে হবে হচ্ছে বৃদ্ধি পায়। আচ্ছা, তাহলে এটা বাদ যাচ্ছে, তার মানে বাকি দুইটা সঠিক বুঝতে পারতেছো যে উৎপাদন হ্রাস পায়, হ্যাঁ ফসল উৎপাদন কমে যায়, জীব বৈচিত্র্য বা জীব বৈচিত্র্য হ্রাস পায়, হ্যাঁ জীব বৈচিত্র্য হ্রাস পায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন গ। হ্যাঁ, আমি একটু ফাস্ট যাচ্ছি বুঝছো, কারণ আমাদের ক্লাস টাইম শেষ করতে হবে। আয়তনের ভিত্তিতে বাংলাদেশের কৃষি খামারকে ভাগ করা হয় কত ভাগে? প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ। তাহলে চারটা সহজভাবে আমরা ভাগ করতে পারি। সঠিক উত্তর হচ্ছে কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন খ, চারটা। এবং আই উইল রিকোয়েস্ট অল অফ ইউ দ্যাট এই চারটা তোমরা একটু পড়ে যাও, বুঝছো, মানে পড়ো, নিজেরা বাসায় একটু পড়ো যে প্রত্যেকটার বৈশিষ্ট্যগুলা কি কি। বাংলাদেশে কোন খাত সবচেয়ে বেশি, কোন ধরনের খামার সবচেয়ে বেশি, যে এই যে বললাম না যে প্রান্তিক খামার বাংলাদেশে সবচেয়ে বেশি, এবং বাংলাদেশে প্রায় 88% খামারই হচ্ছে প্রান্তিক খামার। ঠিক আছে, মানে ক্ষুদ্র খুবই কম, ক্ষুদ্র কিন্তু ক্ষুদ্র না সেই অর্থে ক্ষুদ্র না, ক্ষুদ্র বেশ বড়, ক্ষুদ্র খামারগুলো বেশ বড়। প্রান্তিক খামার সবচেয়ে বেশি বাংলাদেশে, 88.49% খামারই হচ্ছে প্রান্তিক খামার। প্রান্তিক খামারের পরিমাণটা এত বেশি, ঠিক আছে, প্রান্তিক কৃষকের পরিমাণ এত বেশি। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে একটু। প্রান্তিক খামারের আয়তন কত, মানে এই কোশ্চেন বলতে বলতে আবার আসলো। প্রান্তিক খামার যেটা সবচেয়ে ছোট, তোমাদেরকে বারবার দেখিয়েছি যে 0.05 থেকে 0.49 একর যদি হচ্ছে কোনো জমির আয়তন হয় সেটাকে আমরা বলবো প্রান্তিক খামার। বাকি কোনোটাই মিলে না এর সাথে, বাকি 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 কোনোটাই মিলে না। সরি, আমি মনে হয় ভুল বললাম। প্রান্তিক খামার হচ্ছে এর থেকে ছোট, আমি সরি 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 সরি, এটা ভুল বলা হয়েছে। প্রান্তিক খামার হচ্ছে এই যে এখানে যেটা দেখালাম, আমি এর মধ্যে গুলিয়ে ফেলতেছি, আমি একটু এখানে দেখি তোমাদের সাথে। প্রান্তিক খামারের যে আয়তন, এই যে দেখো, হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক দাগিয়েছিলাম, 0.05 থেকে 0.49, হ্যাঁ আমি যেটা দাগিয়েছিলাম সেটা ঠিক ছিল। আচ্ছা, কোথায় সেটা, কোথায় 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 কোথায়, এইখানে। আচ্ছা, 0.49, 0.05 থেকে 0.49, এটা হচ্ছে কারেক্ট আনসার, বাকিগুলা মিলে না। বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত? 88 লক্ষ হেক্টর, 98 লক্ষ হেক্টর, 108 লক্ষ হেক্টর, নাকি 118 লক্ষ হেক্টর? তথ্যটা একদম মুখস্থ রাখতে হবে যে বাংলাদেশে বর্তমানে 88 লক্ষ হেক্টর বা 88 লক্ষ হেক্টর জমি চাষযোগ্য আছে, 88 লক্ষ হেক্টর। বাংলাদেশে কৃষি পণ্যের বাজার নিয়ন্ত্রণে গঠিত হয়েছে কৃষি পণ্য বাজার বিভাগ, কৃষি বিপণন বিভাগ, কৃষি মূল্য কমিশন, কৃষি পণ্য বাজার কমিশন। আচ্ছা, বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে ড্যাম, DAM, এটা সহজে মনে রাখবা। ডিতে হচ্ছে কি? ডিতে হচ্ছে ডিপার্টমেন্ট, ডিতে হচ্ছে ডিপার্টমেন্ট, মাঝে একটা অর্থ দিতেই হবে। এতে হচ্ছে এগ্রিকালচারাল, এগ্রিকালচারাল, আর এমতে হচ্ছে মার্কেটিং, এগ্রিকালচারাল মার্কেটিং। তাহলে বাজার বিপণন বিভাগ, তাই হচ্ছে না? এটা বিভাগ, এটা কৃষি বিপণন বিভাগ, সরি, এটা বিভাগ, এটা হচ্ছে বাজার, এটা হচ্ছে কৃষি। তাহলে কৃষি বিপণন বিভাগ, এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, কৃষি বিপণন বিভাগ, মানে মার্কেটিং হচ্ছে বিপণন, এগ্রিকালচার হচ্ছে কৃষি, ডিপার্টমেন্ট হচ্ছে বিভাগ, এটা হচ্ছে সঠিক উত্তর। ছাগলের মাংস উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? প্রথম, তৃতীয়, পঞ্চম, নাকি সপ্তম? আচ্ছা, ছাগল উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে সারা বিশ্বে, ছাগল উৎপাদন না, এটা হচ্ছে একদম মানে গবাদি পশু, গবাদি পশু উৎপাদনে বাংলাদেশ হচ্ছে অষ্টম, সরি 12তম, সারা বিশ্বে অষ্টম না 12তম, সারা বিশ্বে 12তম হচ্ছে গবাদি পশু উৎপাদনে। আচ্ছা, ছাগল উৎপাদনে হচ্ছে বাংলাদেশ সপ্তম, ছাগল না, ছাগলের মাংস, ঠিক আছে, ছাগলের মাংস উৎপাদনে বাংলাদেশ হচ্ছে সারা বিশ্বে সপ্তম। এবং ছাগলের দুধ উৎপাদনে বাংলাদেশ হচ্ছে সারা বিশ্বে দ্বিতীয়। তাহলে এই তিনটা তথ্য একটু মনে রাখো, গবাদি পশু 12তম, ছাগলের মাংস সপ্তম, এবং ছাগলের দুধ উৎপাদনে দ্বিতীয়। তাহলে আমাদের এখানে বলতেছে কি? এখানে বলতেছে হচ্ছে ছাগলের মাংস, তাহলে আমরা নিব হচ্ছে ঠিক এটা। তাহলে সঠিক উত্তর হচ্ছে সপ্তম, হ্যাঁ, অপশন ডি কারেক্ট আনসার এখানে। 19 নম্বর কোশ্চেন, বাগদা চিংড়িকে বলা হয়, অপশন দেওয়া আছে ব্ল্যাক বেঙ্গল, ব্ল্যাক টাইগার, ব্ল্যাক গোল্ড, নাকি ব্ল্যাক ফরেস্ট। ব্ল্যাক ফরেস্ট একটা পর্বতের নাম, জার্মানির একটা পর্বতের নাম হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। আচ্ছা, ব্ল্যাক বেঙ্গল হচ্ছে আমাদের দেশের যে দেশি জাতের কালো ছাগলগুলো আছে তার চামড়াকে বলা হয় ব্ল্যাক বেঙ্গল গ্রেড, এবং ওই ছাগলগুলোকে ব্ল্যাক বেঙ্গল বলা হয়। এটা সাধারণত কুষ্টিয়া গ্রেড বলা হয়, কুষ্টিয়া অঞ্চলের যে ছাগলগুলো আছে। ব্ল্যাক টাইগার অর ব্ল্যাক গোল্ড, এই বাগদা একটু বাঘ শোনায় না, তো এটা হচ্ছে মূলত টাইগার, বুঝছো? এই ব্ল্যাক টাইগার বলা হয় বাগদা চিংড়িকে, ব্ল্যাক গোল্ড বলা হয় না। তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন খ।
সারা বছর চাষযোগ্য মাশরুম হলো, মাশরুম বানানটা ভুল হয়ে গেছে, মাশরুম, মাশরুম না, মাশরুম। আচ্ছা, সারা বছর কোন মাশরুমগুলো চাষ করা যায়? ওয়েস্টার, ঋষি, মিল্কি নাকি বাটন? বাটন সাধারণত শুধুমাত্র শীতকালে চাষ করা যায়, শুধু শীতকালে, কোনো গ্রীষ্মকালে চাষ করা যায় না। মিল্কি হচ্ছে গ্রীষ্মকালে চাষ করা যায়, শুধু গ্রীষ্মকাল, অন্য কোনো সময় না। ঋষি হচ্ছে গ্রীষ্মকালে চাষ করা যায় শুধুমাত্র, ঋষি হচ্ছে শুধুমাত্র গ্রীষ্মকালে চাষ করা যায়। এবং ওয়েস্টার সারা বছর, ওয়েস্টার সারা বছর চাষ করা যায়। তাহলে এটা তোমরা বুঝতে পারলা, ওয়েস্টার সারা বছর, ঋষি গ্রীষ্মকাল, মিল্কি গ্রীষ্মকাল, বাটন শীতকাল। আচ্ছা, তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা? সঠিক উত্তর হচ্ছে ওয়েস্টার। এগুলো একটু মনে রাখো, তোমরা জাতগুলো মনে রাখো, এই জাতের নামগুলো মনে রাখবা, বুঝছো? নামগুলা গুরুত্বপূর্ণ, নাম গুরুত্বপূর্ণ, আমি এখানে লিখে দিচ্ছি, নামগুলা গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। ওকে, 21 নম্বর, একটি দেশের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন? 17, 21, 25 নাকি 16%? একটি দেশে থাকা উচিত হচ্ছে 25%, বাট বাংলাদেশে আছে হচ্ছে 17%। একটি দেশে থাকা উচিত 25%, আর এইটা হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা, যেখানে মাত্র 17% বনভূমি আছে। বাংলাদেশের স্বল্প মেয়াদী কৃষি ঋণের মেয়াদ কত? এই যে কৃষি ঋণের উৎসগুলো আলোচনা করেছি, একটা আনুষ্ঠানিক, একটা অনানুষ্ঠানিক, একটা উপানুষ্ঠানিক। এবং কৃষি ঋণের যে মেয়াদ, এই মেয়াদ হচ্ছে 3 ধরনের, একটা স্বল্প মেয়াদী, একটা মধ্যমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। তাহলে প্রথমটা কি বলবো আমরা? প্রথমটা হচ্ছে স্বল্প মেয়াদী, স্বল্প মেয়াদী। দ্বিতীয়টা হচ্ছে দীর্ঘমেয়াদী, দীর্ঘমেয়াদী। এবং তৃতীয়টা হচ্ছে কি, ও সরি সরি, মধ্যমেয়াদী লিখতে ভুলে গেছি আমি। দ্বিতীয়টা হবে হচ্ছে মধ্যমেয়াদী, রাইট, মধ্যমেয়াদী। আচ্ছা, আর তৃতীয়টা হচ্ছে দীর্ঘমেয়াদী, দীর্ঘমেয়াদী। আচ্ছা, এখন এইগুলার যে সময়কাল, সময়কালগুলো লিখে দিচ্ছি, তোমরা একটু মনে রাখো, কোথাও লিখে রাখতে পারো, এতে সুবিধা হবে। স্বল্প মেয়াদী হচ্ছে 15 মাসের মধ্যে, 15 মাসের মধ্যে, ঠিক আছে, 15 মাসের মধ্যে থাকতে হবে, এটা হচ্ছে স্বল্প মেয়াদী। মধ্যমেয়াদী হচ্ছে 15 মাস থেকে, 15 মাস থেকে 5 বছর। আর দীর্ঘমেয়াদী হচ্ছে 5 বছরের ঊর্ধ্বে যদি যায়, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী। তাহলে এখানে বলছে স্বল্প মেয়াদী, তাহলে 15 মাস সঠিক উত্তর হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন খ। এটা হচ্ছে বাংলাদেশের স্বল্প মেয়াদী কৃষি ঋণের মেয়াদ, যে হচ্ছে তুমি যদি কৃষি কাজ করার জন্য লোন নাও কোনো প্রতিষ্ঠান থেকে, তাহলে তোমাকে 15 মাস মেয়াদে কৃষি লোন দিবে, এটা স্বল্প মেয়াদ। 5 বছর পর্যন্ত গেলে, 15 মাসের বেশি, সেটা মধ্য মেয়াদ। এবং 5 বছরের বেশি গেলে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী কৃষি ঋণ। বাংলাদেশের কৃষি ঋণের সমস্যা কোনটি? অনুৎপাদনশীল ব্যয়, ক্ষুদ্র ঋণের যোগান বৃদ্ধি, জামানতবিহীন ঋণ নাকি ঋণ তদারকি? ঋণ তদারকি তো সমস্যা না, এটা তো ভালো দিক। ঋণ তদারকি মানে একটু দেখে শুনে ঋণ দেওয়া। জামানতবিহীন ঋণ, এটা তো ভালো দিক হতো যদি থাকতো। আচ্ছা, ক্ষুদ্র ঋণের যোগান বৃদ্ধি, এটা তো ভালো। ক্ষুদ্র ঋণ, সাধারণত কৃষকরা তো ক্ষুদ্র ঋণ নেওয়ার চেষ্টা করে, এটা ভালো দিক, এটা সমস্যা না। সমস্যা হচ্ছে অনুৎপাদনশীল ব্যয়। তার মানে আমরা ঋণ নিয়ে সেটা প্রোডাক্টিভ কাজে ব্যয় না করে ভোগ্য কাজে ব্যয় করতেছি, যে আমরা সেটা সংসারের ব্যয় নির্বাহ করতেছি, এই যে বিবাহযোগ্য কন্যা থাকলে তাকে বিয়ে দিচ্ছি, এটা সেটা করে টাকাগুলো নষ্ট করছি, বাইক কিনতেছি, এই করতেছি, সেই করতেছি, এগুলো হয়, বুঝছো? এটা সমস্যা। সাথী ফসল হিসাবে আখের সাথে চাষ করা যায় না, মানে কোনটা আখের সাথে চাষ করা যাবে না? সাথী বানানটা খেয়াল করবা, ঠিক আছে? এটা কিন্তু এই সাথী না, ঠিক আছে, এই সাথী না, এই সাথীটা আসছে সাথে থেকে, বুঝছো, সাথে। আর এই সাথী মানে তো সঙ্গী, সেটা আলাদা। আর এই সাথী হচ্ছে সাথে, মানে সাথে চাষ করা যায় সেটা। আচ্ছা, কলা, তরমুজ, সরিষা নাকি মসুর আখের সাথে চাষ করা যায় না? আখের সাথে কলা চাষ করা যায়, বুঝছো? আখের সাথে মসুর চাষ করা যায় এক যখন ছোট থাকে, সরিষা চাষ করা যায় এক যখন ছোট থাকে, কিন্তু তরমুজ চাষ করা যায় না, তরমুজ চাষ করা যায় না আখের সাথে। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ। কৃষি চ্যাপ্টারে এগুলো তোমরা পড়বা। লাস্ট কোশ্চেন এমসিকিউ, তারপর সিকিউতে যাবো আমরা। বাংলাদেশের মোট শ্রমশক্তির কত শতাংশ কৃষি কাজে নিয়োজিত? 45 ভাগ, 49 ভাগ, 51 ভাগ নাকি 55 ভাগ? বিভিন্ন সোর্সে বিভিন্ন রকম দেওয়া থাকে, এটা এক্স্যাক্টলি ফিগারটা বলা কষ্ট, বাট বিভিন্ন সোর্স থেকে নেওয়ার একটা ওভারঅল ফিগার হচ্ছে 45 ভাগ আমাদের মোট শ্রমশক্তির কৃষির সাথে সরাসরি নিযুক্ত। তাহলে সঠিক উত্তর হচ্ছে 45 ভাগ। এবার আমরা সিকিউ দেখবো। আমাদের ক্লাস টাইম 1.5 ঘন্টা শেষ হয়ে গেছে, আমরা আর 5-7 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব। বাংলাদেশের অর্থনীতির পরিচয় ফার্স্ট চ্যাপ্টার যেটা ছিল, তার সৃজনশীল কোশ্চেন দেখবো। দেখো, একটা উদ্দীপক দেওয়া, 4টা কোশ্চেন দেওয়া, যেটা তোমাদের সচরাচর থাকে বোর্ড পরীক্ষাতে বা যে কোনো পরীক্ষাতে। দক্ষিণ এশিয়ার একটি দেশ যেখানে স্বল্পভূমি, অধিক জনসংখ্যা, তীব্র বেকারত্ব, অনুন্নত আর্থসামাজিক কাঠামো বিদ্যমান। অর্থনৈতিক খাত কৃষির উপর নির্ভরশীল হলেও এখানে কৃষি প্রযুক্তি আধুনিক নয়। দেশটি দীর্ঘদিন ধরে বিদেশি শক্তি দ্বারা শাসিত ও শোষিত হওয়ায় কৃষি অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তোমাকে আগে ইমাজিন করতে হবে দেশটা কোনটা। এটা সব দেখে আমরা বুঝতে পারতেছি দক্ষিণ এশিয়ার একটি দেশ যেখানে স্বল্পভূমি। দক্ষিণ এশিয়ার অনেক দেশ আছে, বাট যেহেতু বলতে স্বল্পভূমি, তার মানে ইন্ডিয়াকে আমরা বাদ দিব, এটা বড় দেশ, বাকি দেশগুলোকে রাখতেছি। আচ্ছা, অধিক জনসংখ্যা, অধিক জনসংখ্যা কোনগুলো দেশগুলোতে আছে? পাকিস্তানে আছে, বাংলাদেশে আছে, আর কোনো দেশে নাই। তার মানে এই দুইটা রাখতেছি। তীব্র বেকারত্ব, উন্নত আর্থসামাজিক কাঠামো বিদ্যমান, এই দুই দেশেই সেম অবস্থা। বাট এই দিকে আসলে আমরা দেখি বিদেশি শক্তিরা সাহিত্য শোষিত, এটা বাংলাদেশ, ঠিক আছে, কারণ এটা ব্রিটিশদের দ্বারা, পাকিস্তানদের দ্বারা দীর্ঘদিন শাসিত হয়েছে। তার মানে এটা আমরা বাংলাদেশ, এটা বুঝে ফেলতেছি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বাংলাদেশ। তাহলে বাংলাদেশের কথা মাথায় রেখে আমরা আনসার করব। অর্থনৈতিক কাঠামো কাকে বলে? এটা তোমাদেরকে বলেছি কিছুক্ষণ আগে, যে যে সকল মৌলিক উপাদানের উপর ভিত্তি করে অর্থনীতি গঠিত হয় বা অর্থনীতি দাঁড়িয়ে থাকে, সেটাই হচ্ছে অর্থনৈতিক কাঠামো। যেমন বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো হচ্ছে কৃষি, শিল্প, সেবা, এগুলো হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো। বাংলাদেশের অর্থনীতির প্রধান দুইটি বৈশিষ্ট্য লেখো। তুমি লিখবা যে বাংলাদেশের অর্থনীতির প্রধান দুইটি বৈশিষ্ট্য হচ্ছে কৃষির উপর অধিক নির্ভরশীলতা এবং বৈদেশিক বাণিজ্যের ঘাটতি বা বৈদেশিক ঘাটতি বাণিজ্য বা ঋণাত্মক বাণিজ্য, এই দুটো হচ্ছে মেইন বৈশিষ্ট্য বাংলাদেশের। এক হচ্ছে আমরা কৃষির, এবার এটা তুমি প্রথম প্যারাতে আনসার করে ফেলবা, তার নিচে তুমি এক্সপ্লেনেশন লিখবা দুইটারই। আমরা কৃষির উপর কিভাবে ডিপেন্ড করতেছি, যে আমাদের জিডিপিতে কৃষির অবদান কতটুকু, আমাদের শ্রমশক্তির 45%ই হচ্ছে কৃষিতে নিয়োজিত, এগুলো লিখবা। এবং আমরা যে বৈদেশিক বাণিজ্য করতেছি, সেখানে আমরা যত টাকার পণ্য আমদানি করতেছি তার চেয়ে কম টাকার পণ্য রপ্তানি করতেছি। এই দুটো হচ্ছে বাংলাদেশের অর্থনীতির প্রধান দুইটি বৈশিষ্ট্য। উদ্দীপকের দেশটির অর্থনৈতিক গতিধারা আলোচনা করো। তাহলে এটা বাংলাদেশ, তুমি লিখবা যে উদ্দীপকে বাংলাদেশকে ইয়া করা হয়েছে, মার্ক করা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক গতিধারা হচ্ছে কৃষি নির্ভরতা এবং সময়ের সাথে অগ্রগামী, যেহেতু বাংলাদেশ মোটামুটি অর্থনীতিতে দীর্ঘদিন ধরেই সামান্য হলেও প্রোগ্রেস করতেছে। এটা তুমি ফার্স্ট মানে টপিকে লিখে ফেলবা, তারপর এক্সপ্লেনেশনে আসবে একটা প্যারা দিয়ে। এইবার তুমি এক্সপ্লেন করবা যে বাংলাদেশের অর্থনীতিতে কৃষি, শিল্প, সেবার অবদান কেমন, বা আমাদের দেশের অর্থনীতির হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের বেসিসে এখন আমরা কোন দিকে প্রসিড করতেছি, মানে আমরা যে উন্নয়নশীল দিকের দিকে যাচ্ছি, এইগুলো তুমি ধারাবাহিকভাবে লিখবা, তাহলেই হবে। কি বুঝতে পারছো কিভাবে লিখতে হবে? প্রথমে লিখবা যে আমাদের অর্থনীতিটা কেমন। আমাদের অর্থনীতি হচ্ছে ঐতিহাসিকভাবে কৃষি নির্ভর এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ক্রম অগ্রসরমান, মানে আমরা নিয়মিতই কি করতেছি, অগ্রসর করতেছি সামনের দিকে। এবার তুমি এই যে কৃষির উপর তো মেইন আমরা নির্ভরশীল, বাকিগুলো কি কি, সেবা বা হচ্ছে সেবা সবচেয়ে বেশি, এটা আমাদের ট্রানজিশন, পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনগুলো মার্ক করবা যে আমরা ধীরে ধীরে এই যে আগে শুধু কৃষিতে ছিলাম, আমরা এখন সেবা খাতে ভালো করতেছি, শিল্পে ভালো করতেছি, এভাবে ধীরে ধীরে আমরা সামনের দিকে গ্রো করতেছি। এগুলো এক্সপ্লেন করবা, শেষে একটা কনক্লুশন বাক্য লিখবা, ওইটাও প্যারা দিয়ে, মানে 3 প্যারাতে লিখবা। উদ্দীপকের দেশটিকে উন্নয়নশীল বা উন্নত দেশের তালিকায় স্থান পেতে কি কি পদক্ষেপ নেওয়া উচিত? তাহলে উদ্দীপকের দেশের সমস্যাগুলোকে আমাদেরকে মেনশন করতে হবে আগে। সমস্যা হচ্ছে যে বেকারত্বকে দূর করতে হবে, এই যে বলতেছে বেকারত্ব আছে। তারপর আর্থসামাজিক কাঠামোগুলোকে চেঞ্জ করতে হবে, যার জন্য আমাদের শুধুমাত্র কৃষি নির্ভরতা বাদ দিতে হবে, শিল্পের দিকে আমাদের নজর দিতে হবে। তারপর হচ্ছে আর কি করতে হবে, আরও যেসব বিষয়গুলো মাথায় আসে, যে কৃষিতেও আধুনিক প্রযুক্তি আনতে হবে, তারপর দেশের বাইরেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, আধুনিক প্রযুক্তি সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে, তারপর মানসম্মত শিক্ষা, কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে। এসব লিখলেই হয়ে যাবে, মানে বুঝতে পারতেছো যে বিষয়গুলো কি লিখতে হবে। প্রথমে টপিক, এক্সপ্লেনেশন, কনক্লুশন, 3টা পার্টে আনসার করবা। এবার আমরা দেখি যে সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে, এই সেকেন্ড চ্যাপ্টার থেকে কিভাবে কোশ্চেন আসে। এখানে দেখো উদ্দীপক দেওয়া, 4টা কোশ্চেন দেওয়া, যেমন থাকে নর্মালি তোমাদের। আবেদ মিয়া সাধারণত তার পারিবারিক চাহিদা মেটানোর জন্য কৃষি পণ্য উৎপাদন করেন, কিন্তু তিনি চিন্তা করেন এখন থেকে তিনি বাজারে বিক্রি করে মুনাফা অর্জনের জন্য কৃষি পণ্য উৎপাদন করবেন। তার পর্যাপ্ত মূলধন না থাকায় তিনি একটি ব্যাংকে গেলেন কৃষি ঋণ নিতে, কিন্তু জটিল প্রক্রিয়া থাকায় তিনি স্থানীয় ব্যবসায়ীর থেকে সুদে টাকা ধার নেবেন বলে সিদ্ধান্ত নিলেন। আচ্ছা, তাহলে এখানে 2টা বিষয় ফোকাস করা হচ্ছে। একটা হচ্ছে যে কৃষি খামারের যে বিষয়টা, কৃষি খামারের যে বিষয়টা বা কৃষি পণ্যের ভোগের বেসিসে কৃষি খামার 2 প্রকার বা কৃষি উৎপাদন 2 প্রকার। একটা হচ্ছে পরিবারের ভরণ পোষণ করার জন্য বা হচ্ছে নিজের পরিবারের জন্য এক ধরনের কৃষি খামার পরিচালিত হয়, আর একটা হচ্ছে বাণিজ্যিক কৃষি, যেটা যেই পণ্য উৎপাদন করে বাজারে বিক্রি করার জন্য উৎপাদন করা হয়। তাহলে একটা হচ্ছে পারিবারিক বা হচ্ছে ভোগ্য পণ্য উৎপাদনকারী কৃষি খামার, আরেকটা হচ্ছে কি বাণিজ্যিক কৃষি খামার। 2 ধরনের কৃষি খামার আমরা দেখতে পাচ্ছি। আর এই যে কৃষি ঋণের যে ব্যাপারটা, সেটা এখানে এসেছে। আমরা উত্তরগুলো করার চেষ্টা করি। শস্য বহুমুখীকরণ কাকে বলে?
কোনো একটি কৃষি জমিতে বা কোনো একটি কৃষিজতে সারা বছর একই ফসল চাষাবাদ না করে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ফসল চাষ করার যে পদ্ধতি সেটাই হচ্ছে শস্য বহুমুখীকরণ। সহজে আমরা উত্তর করতে পারবো এটা আশা করি। চিংড়িকে কেন সাদা সোনা বলা হয় এটা আমি বলেছিলাম যেমন কোশ্চেন আসতে পারে। তোমরা প্রথমে লিখবা টপিক সেন্টেন্সে যে চিংড়ির বহির্বিশ্বে চিংড়ির অর্থনৈতিক গুরুত্বকে নির্দেশ করে বা এই লোক বহির্বিশ্বে চিংড়ির যে অর্থনৈতিক গুরুত্ব সেই দিককে ইঙ্গিত করেই চিংড়িকে সাদা সোনা নামে অভিহিত করা হয়। কেন হচ্ছে বহির্বিশ্বে তার ডিমান্ড আছে যেটা বললাম এগুলো জাস্ট লিখবা যে আন্তর্জাতিক বাজারে চিংড়ির চাহিদা অনেক বেশি এবং আমাদের ভৌগোলিক এবং জলবায়ুগত কারণে চিংড়ি চাষের অধিক উপযোগী কৃষিভূমি আছে। আমাদের দেশের দক্ষিণাঞ্চলে যে তোমার ঘের বা ছোট নালা ডোবা এগুলো আছে সেখানে প্রচুর পরিমাণে বাগদা এবং গলদা চিংড়ি চাষ করা যায় বা হয় এবং এগুলা বহির্বিশ্বে রপ্তানি করে মানে হিমায়িত চিংড়ি রপ্তানি করে আমাদের দেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে, যে কারণে চিংড়িকে বলা হয় সাদা সোনা। এগুলো এক্সপ্লেন করলে হবে। আবেদ মিয়ার পূর্বের কৃষি উৎপাদন ও সিদ্ধান্ত নেওয়ার নতুন কৃষি উৎপাদন ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। তাইলে আবেদ মিয়া যেটা প্রথমে ছিল সেটা হচ্ছে ভরণ পোষণমূলক কৃষি খামার বা পারিবারিক যে হচ্ছে কৃষি খামার, এবং পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে বাণিজ্যিক কৃষি খামার। দুইটার মধ্যে পার্থক্য তোমাকে লিখতে হবে। এই পার্থক্য লেখার সময় তুমি বক্স টেনে আনসার করতে পারো বা দুইটা আলাদা করে হেডিং দিয়ে নিচে নিচেও আনসার করতে পারো। ধরো যে তুমি হচ্ছে এইভাবে খাতার যে মার্জিন থাকে তুমি ধরো যে এখানে গ নম্বর লিখতেছো, যে তুমি লিখলে এখানে যে প্রথমে তিনি যেভাবে কৃষি কার্যক্রম পরিচালনা করতেছেন সেটা হচ্ছে ভরণ পোষণমূলক আর পরেরটা হচ্ছে বাণিজ্যিক, দুইটার মধ্যে পার্থক্য দেখানো হলো। এবার তুমি বক্স টানবা, বক্স টানার পর এই যে এইভাবে দুই দিকে তুমি এইদিকে একটা এইদিকে একটা এইভাবে পয়েন্ট করে করে দুই দিকে লিখতে পারো, এভাবে লিখতে পারো। আর তুমি যদি মনে করো আমি বক্স টেন লিখতে পারি না বা আমার লেখা সুন্দর হয় না, তখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এই যে গ নম্বর দিয়ে প্রথমে এইভাবে টপিক লিখলা, তারপর এই যে এইখানে একটা টাইটেল দিলা একটা ভরণ পোষণমূলক নিয়ে সেটা এক্সপ্লেন করলা, এই পেজ শেষ, পরের পেজে গিয়ে আরেকটা টাইটেল দিয়ে আরেকটা লিখলা, পার্থক্য সেইভাবে লিখলা, এভাবে লিখতে পারো, সমস্যা নেই। শেষে আবার একটা কনক্লুশন লিখে দিবা, এটা ইম্পর্টেন্ট। উল্লেখিত ঘটনার আলোকে বাংলাদেশের কৃষি ঋণ সরবরাহের সমস্যা আলোচনা করো এবং তার সমাধান উল্লেখ করো। মানে যে কৃষি ঋণের যে সমস্যাগুলো আছে, কৃষি ঋণের সমস্যা কি কি আছে? এই যে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক সোর্সগুলো খুবই কম, প্রাতিষ্ঠানিক উৎস খুবই কম এবং সেইখানে অনেক জটিলতা আছে, প্রাতিষ্ঠানিক জটিলতা আছে, জামানতের অভাব, মানে কৃষকরা জামানত দিতে পারেন না। এইসব সমস্যাগুলো তুমি উল্লেখ করবা। সমাধানের উপায়গুলো কি? এই জামানত কমাইতে হবে বা হচ্ছে আর প্রতিষ্ঠান বাড়াইতে হবে, উৎসগুলার বা শর্তগুলো সহজলভ্য করতে হবে, এমন 5টা 6টা সমস্যা 5টা 6টা সমাধান লিখবা হয়ে যাবে। আর যদি শুধু সমস্যা লিখতে বলে একটু বাড়াইতে হবে, কারণ যেহেতু তুমি যখন সমস্যা সমাধান লিখতেছো মানে 6টা 6টা করে লিখলো 12টা, 5টা করে লিখলো 10টা, বাট যখন শুধু সমস্যা আসবে তখন তো শুধু 5টা লিখলে হবে না, তোমাকে 7টা 8টা বা 10টা লিখতে হবে। মানে তোমাকে পয়েন্ট অ্যাটলিস্ট 10টা করতে হবে যে একটা ঘ নম্বর কোশ্চেন আনসার করার জন্য, ঠিক আছে? এগুলো করলে হবে। আশা করি তোমাদের অনেক অনেক অভিনন্দন পুরো ক্লাসে থাকার জন্য। 1 ঘন্টা 40 মিনিট লং ক্লাস। পরের ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। এবং আমাদের এফআরসিতে যে ভর্তি চলছে তোমরা ভর্তি হয়ে যাও। এর মধ্যে আমাদের এফআরসিতে একদমই তোমাদের এইচএসসি পরীক্ষা উপযোগী প্রিপারেশন রাখার জন্য, ফাইনাল রিভিশন করার জন্য। যেমন দেখো আজকে ক্লাস করার পর এই 2টা চ্যাপ্টারের উপর তোমাদের মোটামুটি একটা ওভারভিউ হয়ে গেছে। এখন তোমরা দেখবা যে বই খুললে যে কথাগুলো মুখে বলেছি এই কথাগুলাই বইতে আছে, মানে এর চেয়ে বেশি আছে অবশ্য, বাট এইগুলা মেইন থিম আমাদের এই 2টা চ্যাপ্টারের। তো তোমাদের কাজ হচ্ছে ক্লাসগুলো করা এবং ক্লাসগুলো করার পর এখান থেকে যে কনসেপ্ট ডেভেলপ করতেছো এই কনসেপ্টের বেসিসে জাস্ট লেখাপড়াটা করা, দেখবা তোমাদের প্রিপারেশন হয়ে গেছে, আল্লাহ ভরসা। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। এফআরসিতে ভর্তি হওয়ার জন্য তোমাদের কাছে অবশ্যই নিমন্ত্রণ। তোমাদের এফআরসিতে নিমন্ত্রণ থাকতেছে ফাইনাল রিভিশন কোর্সে এইচএসসি 2026 ব্যাচের। দেখা হচ্ছে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।